मेरा 50% डोंट फॉरगेट। अबे तेरा 50% पक्का, मेरा 50%, बाकी बच्चे लोग बेली नागिन निकाली मुन्ना প্রেগনেন্ট রোহিত শর্মা 9 মাসে ডেলিভার করলেন দুটো আইসিসি ট্রফি, ছাপিয়ে গেলেন ধোনিকে। নাকি 2011 ওয়ার্ল্ড কাপে ফাইনালে সেই একটি ছক্কা রোহিত শর্মা পুরো ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের চেয়ে বড়। আজকে আমরা আলোচনা করব যেটা নিয়ে প্রচুর কথা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে, যে হু ইজ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট। বাকি সবাইকে ছেড়ে দিন, দুজনেই বেঁচে আসে, রোহিত শর্মা এবং MS ধোনি। দুটো ফ্যানের মধ্যে এখন মানে অদম্য লড়াই চলছে যে কে সবচেয়ে ভালো ক্যাপ্টেন। IPL তো লেভেলে চলছে, ইন্ডিয়ান ক্রিকেটে মোটামুটি রোহিত শর্মা লাস্ট 4-5 বছরে যেটা করে দেখিয়েছে, MS ধোনি অলমোস্ট তার পুরো কেরিয়ার জুড়ে সেটাই করেছেন, একটা ওয়ার্ল্ড কাপ বাদ দিয়ে, যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে। তো আজকে আমরা অ্যানালিটিক্যাল একটা আলোচনা করব, আমরা উদ্ধার করার চেষ্টা করব যে এদের দুজনের মধ্যে হু ইজ দ্য বেটার ক্যাপ্টেন। ইজ রোহিত শর্মা বেটার ক্যাপ্টেন দেন MS ধোনি? পারিদা? হ্যাঁ, তো শান্তনু যেমনটা বললো, এটাও আমাদের বাকি অ্যানালিসিস ভিডিওগুলোর মতো আমরা কিছুগুলো সেগমেন্টে এটাকে ডিভাইড করেছি এবং কিছু প্যারামিটার সেট করেছি, যার মধ্যে প্রথমটা থাকবে হচ্ছে হাউ দে বিকেম ক্যাপ্টেন, মানে কিরকম সার্কামস্ট্যান্সেস এর মধ্যে ওরা ইন্ডিয়ান ক্যাপ্টেন হয়েছে, সেটা MS ধোনি হোক বা রোহিত শর্মা হোক, কারণ এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। কারণ 2007 সালে MS ধোনি ক্যাপ্টেন হয়েছিল অন্য একটা সার্কামস্ট্যান্সেসে, তখন একটা টিমের এনভায়রনমেন্ট, টিমের একটা পরিস্থিতি অন্যরকম ছিল, এবং 2021-22-এ যখন অল ফরম্যাট ক্যাপ্টেন আস্তে আস্তে রোহিত শর্মা হয়, তার একটা সার্কামস্ট্যান্সেস, তার একটা এনভায়রনমেন্ট অন্যরকম ছিল, তো এটার একটা অবশ্যই গুরুত্ব থাকে। সেকেন্ড হচ্ছে লিডারশিপ আইডেন্টিটি। প্রত্যেকটা ক্যাপ্টেনের আইডেন্টিটি, প্রত্যেকটা ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি স্টাইল ইউনিক হয়। আমরা এটা ইন্ডিয়ান কালচারের মধ্যেই দেখেছি, সেটা বিরাট কোহলি হোক বা MS ধোনি হোক বা রোহিত শর্মা হোক বা বাইরের ক্ষেত্রে অয়ন মর্গানের ক্ষেত্রেও দেখেছি রিসেন্ট টাইমস এর মধ্যে। তো প্রত্যেকটা ক্যাপ্টেনের নিজস্ব কিছু আইডেন্টিটি থাকে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। থার্ড হচ্ছে সেলফলেসনেস, যার মধ্যে ওন পারফরমেন্স পড়ে। টিমের আগে ক্যাপ্টেন কিভাবে নিজেকে রাখতে পারে না, সবসময় তাকে কখন টিমের কথাই চিন্তা করতে হয়, সেটারও অনেক বেশি গুরুত্ব রয়েছে। 4 নম্বর হচ্ছে ICC ইভেন্টস, যেটা নিয়ে আমরা জবের থেকে বাইল্যাটারাল কিং হয়েছি, সেটা নিয়ে খুবই আলোচনা করা হয় যে আমরা ICC টুর্নামেন্টসে কি করেছি। তো অবশ্যই অ্যাজ এ ক্যাপ্টেন ICC টুর্নামেন্টসে কিরকম পারফরমেন্স টিমের রয়েছে, সেটার একটা আলাদা ম্যাটার তো করেই অবশ্যই, এবং কি কি ট্রফিস তারা জিতেছে অ্যাজ এ ক্যাপ্টেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সবচেয়ে বেশি ম্যাটার করে, IPL এ দুজনের ক্যাপ্টেন হিসেবে এবং কাইন্ড অফ বলতে পারেন অ্যাজ এ প্লেয়ার বা লিডার হিসেবে কি লেগেসি রয়েছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। সো পাহাড়িতে যেরকমটা বললো, আমাদের 5টা সেগমেন্ট রয়েছে। 5টা সেগমেন্টের মধ্যে আমরা ফার্স্ট যে সেগমেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হাউ দে বিকেম ক্যাপ্টেন। তো আমি রোহিত শর্মা নিয়ে বলবো। শুরুতে চলে যাই পাহাড়িদার কাছে। পাহাড়িদা, MS ধোনি যে সময় ক্যাপ্টেন হয়েছিল, তুমি কোন ক্লাসে পড়তে? তখন তো আমার বয়স 10 বছর হবে, আর ক্লাস 5-এ পড়ি আমি তখন। তো তখন যথেষ্টই ছোট, ক্রিকেটের নিটিগ্রিটি সম্বন্ধে এতটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল না। তবে একটা নর্মাল ফ্যান্সের মধ্যে খেলা দেখতাম, খেলা ভালোবাসতাম। সচিন টেন্ডুলকার ওয়াজ মাই আইডল। বাট সত্যি এখনকার মতো পরিস্থিতি তখন ছিল না, তখন প্রত্যেকেই টিমকেই বেসিকভাবে ফলো করতো, কোনো একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এরকম মাইন্ডসেট ছিল না। তো সেই সময় যখন 2007 সালের ওই ডিবেকেলটা হলো, সবাই মানে বলতে গেলে গোটা ইন্ডিয়া একটা শকের মধ্যে দিয়ে গেল যে গ্রুপ স্টেজ থেকে এক্সিট, সুপার 8-এও আমরা কোয়ালিফাই করতে পারিনি, বাংলাদেশের কাছে প্রথম ম্যাচেই হেরে যাই। ঠিক বাংলাদেশি মোমেন্ট, বাংলাদেশ কোথেকে উপরে কোনো যেতে পারে। মেহমুদুল্লাহ মনে এখনো খেলছে, মেহমুদুল্লাহ ছিল না, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান, ওদের যে মানে স্টলওয়ার্ডসরা সো কল্ড। তো ওরা সেই সময় ডেবিউ করে ওর কাছাকাছি সময়, এবং ওই টুর্নামেন্টে ওরা নিজেদের বেস্ট ক্রিকেটটা খেলে এবং ইন্ডিয়াকে হারায়, এবং ডিজার্ভিংলি হারায়। মানে আমাদের স্টলওয়ার্ডসরা থাকা সত্ত্বেও ওরা কিন্তু ভালো ক্রিকেট খেলে ইন্ডিয়াকে হারায়। যাই হোক, শ্রীলঙ্কা তারপর ইন্ডিয়াকে হারিয়ে দেয় এবং ইন্ডিয়া বারমুডারে এসে 400 রান করা সত্ত্বেও টুর্নামেন্ট থেকে বেরিয়ে যায়। তো সেই সময় এরা টালবাহানা চলছিল, যদিও আমরা ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ জিতি আন্ডার দ্রাবিড়, কিন্তু আমাদের হোয়াইট বল ক্রিকেটে মানে ভালো, তার আগে পরেও কিন্তু আমরা খুব একটা খারাপ খেলিনি। আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি আন্ডার দ্রাবিড়, আমরা কিন্তু মানে অনেকবারই 300 রানের উপরে রান চেস করেছি, একটা চেঞ্জ এসেছিল আমাদের প্লেইং স্টাইলে, কিন্তু ওয়ার্ল্ড কাপে সেটা রেপ্লিকেট হয়নি। তো ওয়ার্ল্ড কাপে খারাপ পারফরমেন্সের জন্য এখানে আমরা দেখতে পাই ওটা রিয়াকশন, পুষ্পুতুল পড়ানো হয় অনেক প্লেয়ার্সদের, ধোনির বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিছু জায়গায়। তো এইসব অনেক কিছু হয়। তো তারপরে একটা ট্রানজিশন ফেজ আসে এবং MS ধোনিকে হোয়াইট বলের ক্যাপ্টেন্সি দেওয়া হয়। এবং যখন সেই সময় T20 ওয়ার্ল্ড কাপ, ইনঅগ্রাল T20 ওয়ার্ল্ড কাপ ছিল, তো সেই সময় সিনিয়র্সরা সেটাকে মানে পার্ট নেওয়ার জন্য অতটা ইন্টারেস্ট শো করেনি। তো সেই সময় কি কাকে ক্যাপ্টেন করা হবে, কাকে পাঠানো হবে, এটা বলতে গেলে ইয়াং টিমই, যেখানে সিনিয়র প্লেয়ার্স বলতে সেহবাগ আর হরভজন, যুবরাজ, এরাই ছিল।
তো সবাই মিলে ডিসাইড, মানে বোর্ডের মধ্যে সবার মধ্যে ছিল যে কাকে কি করবে। সচিন কাছে যাওয়া হয়, সচিন বলে দেয় যে না ও তো করবে না আর খেলবেও না। সচিন রেফার করে MS ধোনিকে, এমনটাই শোনা যায়, আমরা জানি না যে অ্যাকচুয়ালি কার ডিসিশন ছিল। তো যাই হোক MS ধোনি ক্যাপ্টেন করে পাঠানো হয় এবং এভাবেই উনি ক্যাপ্টেন হন। তারপরে পুনে টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সি হয় এবং 1 বছর পরে উনি রিটায়ারমেন্ট নিয়ে নেন। এবং যেহেতু ইন্ডিয়ান হোয়াইট বল টিম এত ভালো খেলছিল, এত প্রোগ্রেসিভ ক্রিকেট খেলছিল এবং আমরা চ্যাম্পিয়নও হই, এবং 2011 হোম ওয়ার্ল্ড কাপের কথা মাথায় রেখে ধোনিকে হোয়াইট বলের ক্যাপ্টেন্সির সাথে সাথে টেস্টের ক্যাপ্টেন্সি করে দেওয়া হয়। এবং পরবর্তীকালে আমরা দেখেওছি যে ইন্ডিয়াতে স্প্লিট ক্যাপ্টেন্সিটা অতটা সেই সময় চলতো না, এখন যেটা হয়েছে মেনেছে, তো ধোনিকেই 3টে ফরম্যাটের ক্যাপ্টেন করা হয়। সেই তো তুমি যেমনটা বললে যে MS ধোনি রেফার করেছিল, MS ধোনিকে রেফার করেছিল সচিন তেন্ডুলকার, এমনটা শোনা যায়। এমনটাও শোনা যায় যে 2011 যে MS ধোনি শুরুতে ব্যাট এলো, মানে যুবরাজের আগে, সেটাও সচিন বলে দিয়েছিল। তো আমরা কি দেখতে পাচ্ছি MS ধোনি ক্রেডিট গুলো সব সচিন তেন্ডুলকার নিয়ে নিচ্ছে, ক্রেডিট স্টেলার সচিন তেন্ডুলকার। যাই হোক, তো তুমি যেমনটা বলে স্পিড ক্যাপ্টেন্সি ওই সময় ছিল না, বাট যখন রোহিত শর্মা ক্যাপ্টেন হয় তখন এই স্পিড ক্যাপ্টেন্সি নিয়ে আবার কথা ওঠে যে বলা সৌরভ গাঙ্গুলি আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসে এবং তখন বলে যে আমি হোয়াইট বল আর রেড বলকে দুটো আলাদা আলাদা করে দেবো। তখন প্রচুর কথা হয়, বিশেষ করে বিরাট কোহলির যারা ভক্ত তারা এই জিনিসটাই বারবার ইস্যু তুলে আনে যে ইন্ডিয়াতে স্প্লিট ক্যাপ্টেন্সি কোনোদিন ছিল না, এখন বিরাট কোহলি যখন এসেছে তাহলে সেটা কেন হচ্ছে, মানে এবং বিরাট কোহলি মাত্র একটা করে সুযোগ পেয়েছিল, একটা 50 ওভার ওয়ার্ল্ড কাপ আর একটা T20। সেই দিকটাই বলে, হ্যাঁ ওই আর কি যে যথেষ্ট মানে সেটা আন্ডারস্ট্যান্ডেবল যে প্রচন্ড হার্স একটা করা হয়েছিল যে MS ধোনি হঠাৎ করে না হলেও বাট ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলি খুব বেশি ICC টুর্নামেন্টের নেতৃত্ব দেয়নি, তো তারপরে হঠাৎ করে ছিনিয়ে নেওয়া হয় এবং রোহিত শর্মার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়। এবং সেটা কিন্তু রোহিত শর্মার জন্য খুবই সুখের জিনিস ছিল না, কারণ এক্সপেকটেশন প্রচুর বেড়ে গেছিল মানুষের। MS ধোনি যে জিনিসটা করে দিয়ে গিয়েছিল এত বছর ধরে, সেটা আমরা 2013 সালের পর থেকে MS ধোনির ক্যাপ্টেন্সি তো দেখতে পাইনি এবং তারপর বিরাট কোহলি যখন আসে সেটা দেখতে পাইনি, এবং বারবার বড় স্টেজে গিয়ে হার, এই জিনিসগুলো মানে আমাদের যে খিদেটা এই সময় আমাদের স্যাটিসফ্যাকশন একটা ফিল করছি দুটো পরপর ICC টুর্নামেন্ট জেতার পর, এটা যদি না জিততাম যে আমাদের মধ্যে যে খিদেটা থাকতো যেটা 2023 ওয়ার্ল্ড কাপের পরে হয়েছিল, এই জিনিসটা ওই সময় চলছিল। তো রোহিত শর্মার উপরে বিশাল একটা প্রেশার পড়ে যে এবারে তুমি যে ক্যাপ্টেন হিসেবে এলে, তুমি যদি পরের ICC টুর্নামেন্টে কিছু না কিছু করে দেখাতে পারো, তোমার উপরে বিশাল একটা প্রকোপ আসবে, তাই না? সবাই বলবে যে কি হলো শেষ অব্দি, সে তো বিরাট কোহলিও আমাদের করছিল ICC টুর্নামেন্টে ভালো জায়গায় নিয়ে যাচ্ছিল পুরোটা টিমের জন্য, রোহিত শর্মা সেই জিনিসটা করছে, কেন ক্যাপ্টেন্সি সরানো দরকার ছিল? ইভেন বায়োলেটারাল সিরিজেও যদি আমরা একটা হেরে যেতাম তখন সেটা নিয়ে কথা উঠতো অ্যাটলিস্ট, আর হচ্ছিল ওই সময় যে অ্যাটলিস্ট রবি শাস্ত্রী বিরাট কোহলির যুগে আমরা বায়োলেটারাল সিরিজগুলো হ্যাঁ জিততাম অ্যাটলিস্ট, সেটাও জিততে পারছি না। তো রোহিত শর্মার উপরে একটা প্রেশার আসে, বাট ওই যে সৌরভ গাঙ্গুলি ওই জিনিসটাই ভরসা দিয়ে যায় যে ট্রাস্ট দ্য প্রসেস, তো তার ফলাফল আমরা, আমার মনে হয় IPL এ 5টা ট্রফি জেতার একটা অনেক বড় কারণও ছিল ওইটাকে, মানে যেহেতু IPL এত সাকসেসফুল ছিল রোহিত শর্মা, তারপরে ওই যে নিদাস, এশিয়া কাপ এগুলো জিতেছিল, আমার মনে হয় এগুলো অনেকটা ইনফ্লুয়েন্স করেছিল বোর্ডকেও আর মানে ওই এনভায়রনমেন্ট। এবং একটা টাইমের পর মনে হচ্ছিল যে অ্যাটলিস্ট টেস্ট ক্যাপ্টেন্সিতে বিরাট কোহলিকে নিয়ে কোনো কথা বলাই উচিত নয়, মানে ইন্ডিয়ান গ্রেটেস্ট ক্যাপ্টেন, মানে অল টাইম গ্রেটেস্ট যতগুলো ক্যাপ্টেন হবে ওয়ার্ল্ডে তাদের মধ্যে পড়বে বিরাট কোহলি, টপ 3-তে থাকবে। তো সেটা নিয়ে কথা হয়, ইভেন লঙ্গার ফরম্যাটে ODI ক্রিকেটেও সেরকম ভাবে কথাবার্তা ওঠেনি, কিন্তু T20 ক্রিকেটে অনেকদিন ধরেই মানে এই জিনিসটা বলা হচ্ছিল যে রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া উচিত, কারণ পরপর রোহিত শর্মা 2013 সালে ক্যাপ্টেন্সি পায় এবং 13, 15, 17, 19, 20 মানে তার ক্যাপ্টেন্সি পেয়েছে ইন্ডিয়ার। তো তখন অলরেডি বলে দেওয়া হয় যে রোহিত শর্মাকে T20 ক্যাপ্টেন্সিটা দেওয়া উচিত। তো সৌরভ গাঙ্গুলি কি করে দুটো জায়গাতেই তাকে ক্যাপ্টেন বানিয়ে পাঠিয়ে দেয়, এবং তারপর যে জিনিসগুলো হয় আমরা সাকসেসের দিকে আপাতত আসছি না, আপাতত কিভাবে ক্যাপ্টেন হলো তারা দুজন, এবং সেই প্রেসারটা দুজন কিভাবে হ্যান্ডেল করলো, কারণ ধোনি যখন হয়েছিল তখন একদমই ছিল না, কারণ ধোনি যখন হয় তখন এত সিনিয়র প্লেয়ার্স রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, সচিন টেন্ডুলকার, দ্য নেম স্পিক্স ফর ইটসেলফ। মানে সেই সময় সৌরভ গাঙ্গুলিকে যেভাবে ও বাদ দেয়, তুই ভাব যে 2011 সালে আমরা যদি ওয়ার্ল্ড কাপটা না জিততাম তাহলে সেটার কত বড় ইয়ে হতো। 2008 সালের সৌরভ গাঙ্গুলি রিটায়ার্ড, বাট সৌরভ গাঙ্গুলি কিন্তু ওয়ানডে ক্রিকেটে কামব্যাকের পর দারুণ ওয়ানডে ক্রিকেট খেলছিল, তাকে যেভাবে ফেজ আউট করে অবভিয়াসলি লজিক ছিল ধোনির যে ফিটনেসটাকেও বেশি প্রাধান্য দিয়েছিল, তো সেটা অনেক ব্যাকফায়ার করতো। আমরা ওয়ার্ল্ড কাপটা জিতে যাই তাই করেনি, কিন্তু এরকম অনেক বোল্ড কল নিতে হয়েছিল, অনেক ট্রানজিশন ফেজের মধ্যে দিয়ে ইন্ডিয়ান টিমকে যেতে হয়েছিল, সেটা টেস্ট ক্রিকেট হোক বা হোয়াইট বল সেট আপ হোক, কিন্তু একটা প্যাটার্ন ছিল যে প্যাটার্নের মধ্যে আমরা ক্রিকেটটা খেলছিলাম এবং সেটা আমাদের 2011-তে গিয়ে হেল্প করে। এবং আপনাদের মধ্যে অনেকের কতজনের মনে আছে আমি জানি না, শান্তনু তোর হয়তো মনে রাখতে পারে যে 2011 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মা জায়গা পাইনি, আর এটা কিন্তু 2011 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ইউবরাজ সিং, তারও কিন্তু ওই সময়ে জায়গা পাওয়া না পাওয়া নিয়ে অনেক
টালবাহানা ছিল, কারণ বিফোর দ্য টুর্নামেন্ট ওর ফর্ম কিন্তু একদমই ভালো ছিল না। সাউথ আফ্রিকাতে গিয়ে যখন আমরা ভ্যালিডেট সিরিজ খেলি সেখানে গিয়ে 50 করে এবং সেখানে গিয়ে কিছুটা একটু স্বস্তি পায়, কিন্তু তার ফর্ম কিন্তু একদমই ভালো ছিল না। অনেকটা কথা উঠেছিল যে ওনাকে হয়তো ড্রপও করে দেওয়া হতে পারে। তো সেখান থেকে গিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়া, তাকে ব্যাকিং করা, এই সমস্ত জিনিস রোহিত শর্মার ক্ষেত্রেও আমরা দেখেছি যেভাবে সিরাজকে বাদ দেওয়ার মতো বোল্ড কল নিয়েছে এবং সেটা আমাদের মানে ব্যাকফায়ার করে তো নিয়ে, এবং 4টে স্পিনার খেলিয়ে আমরা টুর্নামেন্ট জিতেওছি। তো এই সমস্ত জিনিস যে দেখায় যে একটা ভালো ক্যাপ্টেনের কত ক্যালিবার থাকে। একদমই সেম জিনিস রোহিত শর্মার ক্ষেত্রেও যাই, যে তারপরে আমরা দিনেশ কার্তিককে ব্যাক করে আসতে দেখি, অশ্বিনকে ব্যাক করে আসতে দেখি, ইভেন যখন রবি অশ্বিন আর রবীন্দ্র জাদেজা যখন দল থেকে বাদ পড়ে যায়, কুলচা যখন আমাদের স্পিন ডিপার্টমেন্টের প্রধান হয়ে ওঠে, সেই সময় এশিয়া কাপে রোহিত শর্মা জাদেজাকে ব্যাক করে নিয়ে আসে এবং তারপর আমরা জাদেজা 3টে ফরম্যাটেই পারফরমেন্স দিয়ে গেছে এবং আমাদের এই মুহূর্তের মেইন স্পিনার বলবো না, বাট মেইন অলরাউন্ডার এবং অলরাউন্ডার জাদেজা। তো সেই জিনিসগুলোকে আমরা প্রাধান্য দিতে হয়। যাই হোক, তো দুদিক থেকে দেখতে গেলে দুজনই যেহেতু ওই সময় এম এস ধোনি ছিল আলাদা সার্কামস্ট্যান্সেস ছিল, এই সময় রোহিত শর্মা আলাদা সার্কামস্ট্যান্সেস ছিল, কিন্তু তার পরবর্তীকালে তাদের মোটামুটি 4-5 বছরের মধ্যেই, মানে টেনারের 4 বছরের মধ্যে তারা কিন্তু সেই সাকসেসটা দিয়ে গেছে যেটা তাদের থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম। তো দুজনই উপর নিচে নয়, দুজনের জায়গাতে এখানে সমান থাকছে অ্যাটলিস্ট। তোর ভোটটা দিয়ে যাবে? আমার ভোট অ্যাকচুয়ালি যাবে তখন এই সময় এম এস ধোনির দিকে যাবে, সত্যি কথা বলতে। কারণ ওই সময় হোয়াইট বল ক্রিকেট আমরা বহু বছর, মানে ওডিআই ক্রিকেট ছেড়ে দিয়ে ওডিআই ওয়ার্ল্ড কাপ কবে জিতেছিলাম লাস্ট, ঠিক আছে? টি20 ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, তখন কেউ নেই, নতুন টিম কেউ নেই, এই যেমন রবীন্দ্র থাপ্পা, ঠিক আছে? তুমি এখন কি করবে, যে প্লেয়ারগুলো ওই সময় ছিল তারা কিন্তু কেউই পরে লেজেন্ড হয়ে যায় না, ঠিক আছে? রোহিত শর্মাকে ব্যাক করা, তো ওই সময় কিন্তু এম এস ধোনি অনেক জিনিস করে দিয়েছিল। পরে রোহিত ধোনির যদি ক্রিটিসিজম আছে সেটা আমি বলবো পোস্ট 2011-12, পোস্ট 2012-13 পর থেকে। হ্যাঁ, যাই হোক, তো এখানে আমি আমার ভোটটা থাকবে ধোনির দিকে। আমারও এম এস ধোনির দিকে যাবে, কারণ সেই সময়ে এত মানে এই যে বাইরের কিংস আমরা নিজেদেরকে বলি বা এত বেঞ্চ স্ট্রেংথ এগুলো কোনোটাই তখন ছিল না। সেই সময় দাঁড়িয়ে 6 বছরের মধ্যে 3টে ট্রফি জেতা, এশিয়া কাপ জেতা, এত কিছু অ্যাচিভ করা, টেস্টে নাম্বার 1 মারানো প্রথমবারের জন্য, তো এগুলো অনেক মানুষ এখন হয়তো মনে রাখতে পারে না, বা এখন যারা সদ্য খেলা দেখছে তারা হয়তো সেই দিনগুলো দেখেনি বলে বুঝতে পারে না, কিন্তু অবশ্যই অনেক বেশি ভ্যালু রাখে। তো এখানে আমাদের দুজনের ভোটই যাবে ধোনির দিকে। আচ্ছা, তো সেকেন্ড হচ্ছে লিডারশিপ আইডেন্টিটি, কি কিরকমের ক্যাপ্টেন, যেটা একসময় যখন বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল তখন বলা হতো ক্যাপ্টেন কুল ভার্সেস ক্যাপ্টেন হট, মানে সেই অ্যাগ্রেশনটা আমরা বিরাট কোহলির মধ্যে দেখতে পেতাম। এবং বলা হতো তখন রোহিত শর্মা ক্যাপ্টেন ছিল না, কিন্তু বলা হতো এম এস ধোনি আর রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা অনেকটা একই রকম, যে কাম এন্ড কম্পোজ থাকে, বাট সেখানেও দুজনের অ্যাগ্রেশনটা যেটা দুটো আলাদা। এম এস ধোনি চুপচাপ থাকে, রোহিত এবার রোহিত শর্মার জিনিসগুলো অনেক সময় দেখা যায়, বাট সেটা নিয়ে আমরা আলোচনায় আসছি। পাহাড়িদা, ধোনির ক্যাপ্টেন্সি তুমি একটু খোলামেলা হয়ে কিভাবে বলবে, মানে সবাই তিনি ক্যাপ্টেন কুল, ক্যাপ্টেন কুল এটা তো মানে একটা প্রবাদের মতো হয়ে গেছে, সবাই বলে, এটা নিয়ে আলাদা করে কাটাছাড়া করার মতো কিছুই নেই। কিন্তু একটা জিনিসও শুনে থাকবি যে এম এস ধোনি হচ্ছে এমন একটা ক্যাপ্টেন যে উইকেটের পিছনে দাঁড়িয়ে একটা কাঠের স্ট্রাকচারকে দিয়ে বল করিয়ে হয়তো চ্যাম্পিয়নশিপ, মানে এখনো বলা হয় যে এক থা जो विकेट के पीछे से मैच घुमा देता था। হ্যাঁ, তো সবচেয়ে বড় যেটা জিনিস সেটা হচ্ছে ট্যালেন্ট ব্যাকিং, এবং ট্যালেন্টকে মানে যে বলে না নিহার না পেহচান না, এই জিনিসটা এম এস ধোনির মধ্যে সব দিনই ছিল প্রথম থেকে। নাহলে রোহিত শর্মা তুই বল আজকের দিনে দাঁড়িয়ে কারোর পক্ষে কি 80টা ম্যাচ তো তুই ছাড়া 8টা ম্যাচে যদি কেউ খারাপ খেলে, কেউ কি আজ সুযোগ পাবে? কখনোই পাবে না। সেটার একমাত্র কারণ কিন্তু ট্যালেন্ট পুল নয়, আরো একটু কারণে যে এত প্রেসার এখনকার দিনে থাকে প্লেয়ারদের উপর। তখনকার দিনের উপরও কিন্তু প্রেসার ছিল, তা সত্ত্বেও কিন্তু রোহিত শর্মাকে ব্যাক করা, রবীন্দ্র জাদেজাকে টেস্ট সেটআপে নিয়ে আসা, আশ্বিনকে দিয়ে পাওয়ার প্লেতে বল করানো, এরকম অনেক কিছু মেমোরেবল মোমেন্টস আছে যেখানে এম এস ধোনি তার মানে অ্যাস্টিউট ক্যাপ্টেন্সি ব্রেনের পরিচয় দিয়েছেন। সেটা হোয়াইট বল ক্রিকেটের ক্ষেত্রে অবশ্যই বেশি হয়েছে। টেস্টে আমরা দেখেছি অনেকবারই এমন মানে হয়েছে উনি কিন্তু ফাস্ট বোলিং কালচারকে অতটা গুরুত্ব দেননি, সেভাবে ফাস্ট বোলার ডেভেলপ। মুম্বাই ইংল্যান্ডের এগেইনস্টে মুম্বাই ম্যাচটা, মুম্বাইতে যে ম্যাচটা হচ্ছে, আমরা জাহির খান একমাত্র পেসার হিসেবে খেলছে। মানে অতটা বেশি মানে উনি সব, মানে আমাদের পেসার এখন যেমন আমরা বসাতে, এমন পেসার আসছে আমাদের বসাতে পারবো না, মানে আমি চাইলে আমি একটা পেসার নিয়ে খেলতেই পারবো না। যদি বুমরা, শামি, আমাদের সিরাজ সবাই যদি ফিট থাকে, বা এখন যদি দুজনই আছে, সিরাজের ফর্মটা একটু খারাপ চলছে, বাট যদি ফিট থাকে সব, আমরা কাকে ছেড়ে কাকে বসাবো এখন সুযোগ নেই। বাট ওই সময় জাহির খান ছাড়া আমরা কাউকে খুঁজেই পাইনি, জাহির খান, প্রবীণ কুমার, বিজয় কুমার, ঈশান্ত শর্মা। তো ওই সময় পেসারদের সেরকম ভাবে, আপনারা একটা জিনিস ভাবুন, যেখানে সৌরভ গাঙ্গুলি, নো ডিসরেসপেক্ট, সৌরভ গাঙ্গুলির আন্ডারে আমরা 14খানা ফাইনাল খেলি, যার মধ্যে আমরা জিতেছিলাম মাত্র একটাতে। অবশ্যই অনেকেই বলতে পারেন যে যে জায়গা থেকে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হয়েছিল সেখান থেকে এতটা অ্যাচিভ করা, একটা পুরো রঞ্জি চ্যাম্পিয়ন্স ট্রফি ওটা শেয়ার হয়েছিল শ্রীলঙ্কার সাথে। হ্যাঁ, বাদ বাকি আমরা 12খানা ফাইনাল হারি,
তো আসলি জোকার তো সেই সময় আমরা ছিলাম না, মানে আমাদের টিম তো খুব একটা খারাপ ছিল না, অবশ্যই ইয়াংস্টারদের নিয়ে ভরপুর ছিল যারা পরবর্তীকালে আন্ডার ধোনি চ্যাম্পিয়নশিপ জেতে 2007-2011, কিন্তু তাও 14টার মধ্যে 12টা ফাইনাল হারা একটা কখনোই ভালো জিনিস দেখায় না, ভালো যাবে না। হ্যাঁ, বাট এইটাও ঠিক সৌরভ গাঙ্গুলির যেমন ক্রিটিসিজম হচ্ছে, সেটা এখানে ছোট একটা পয়েন্ট তুলে রাখি যে তীরে এসে তরি ডোবা সৌরভ গাঙ্গুলি অনেকবারই হয়েছে, কিন্তু এই তীর অব্দি আসা সেটা কিন্তু তার আগে ইন্ডিয়ান ক্রিকেট ভাবতেও পারতো না। এই বিদেশে সাকসেসফুল হওয়াটা, বিদেশে গিয়ে অ্যাগ্রেশন দেখানো, বিদেশে গিয়ে আমরা জিততে পারি, পাকিস্তানে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতেছি, অস্ট্রেলিয়া বারবার অস্ট্রেলিয়া গিয়ে করেছি, এত এত ভালো এখন আমাদের রেকর্ড, তার শুরুয়াত কিন্তু হয়েছিল সৌরভ গাঙ্গুলির সময় থেকে। তো হ্যাটস অফ টু হিম। মানে সৌরভ গাঙ্গুলি আর বিরাট কোহলি ফ্যান্সদের মধ্যে একটু হয়, কিন্তু ওদের দুজনের ক্যাপ্টেন্সি এর মধ্যে অনেক কিছু সিমিলারিটি, অনেক কিছু সিমিলার। ওই অ্যাগ্রেশনটা মানে তখন বলতেও যে বলছে সৌরভ গাঙ্গুলি যে মাইন্ডসেট ছিল, অস্ট্রেলিয়ান প্লেয়াররা এসে পরে বলে গেছে যে মানে নোংরা মাইন্ডসেট সৌরভ গাঙ্গুলি, যে কোনো ছোট ছোট মোমেন্টকেও ছেড়ে দিত না। প্রত্যেকটা বাঙালি সেটা নিয়ে প্রাউড এবং হওয়া উচিত। তুই রোহিতকে নিয়ে বল, যে রোহিতের ক্যাপ্টেন্সিতে একই রকম ভাবে আমরা দেখতে পাই পুরোর কুল অ্যান্ড কম্পোস্ট ব্যাপারটা দেখতে পাই, এবং প্লেয়ারদের উপর আস্থা রাখা। যে বারবারই আমরা ইন্টারভিউ বিভিন্ন শুনেছি যে বাইরের কে কি বলছে আমাদের কিছু যায় আসে না, সেটা শুনতে যত বাজে লাগে, সেটা প্লেয়ারদের যে প্লেয়ার গুলো খেলছে তাদের জন্য ততটাই সাপোর্টিভ জিনিস একটা, যে তোমার যেরকম ইচ্ছা যে তুমি সেরকম ভাবে খেলো, ঠিক আছে, আমি ব্যাক করছি, ঠিক আছে। আর তোর কি মনে হয় যে সুপারস্টার যে বলে আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্স হোক, এখন তো ক্যাপ্টেন নেই, যখন ছিল, বা ইন্ডিয়ান টিম হোক, যে ইন্ডিয়ান টিমের ওই সময় যখন এসছে প্রত্যেকেই সুপারস্টার অ্যাকোয়ার করেছে, আর মুম্বাই ইন্ডিয়ান্সও নাকি সুপারস্টার নিয়ে আসে তো মুম্বাই। তো তোর কি এই পয়েন্ট নিয়ে তোর কি বক্তব্য রয়েছে, যে রোহিত শর্মা কি তাহলে সুপারস্টারদেরকে নিয়েই জিতে গেছে, সুপারস্টাররা ছিল বলে, নাকি সুপারস্টারদেরকেও ম্যানেজ করার একটা দরকার, মানে ক্রেডিবিলিটি দরকার? কেকেআর এ এবারে দেখলাম জার্সিতে 3টে স্টার লাগিয়েছে, ঠিক আছে, মুম্বাই ইন্ডিয়ান্স জার্সি একটা স্টার নেই। তো বলা হয় যে মুম্বাই ইন্ডিয়ান্স ডোন্ট কিপ স্টার্স অন দেয়ার জার্সি, দে কিপ স্টার্স ইন দেয়ার জার্সি। তো মুম্বাই ইন্ডিয়ান্স সব দিন একটা তারকা খুঁজিত, আজকে শুধু আজকে বলে আজকে নয়, যেদিন থেকে আইপিএল শুরু হয়েছে সেই সময় থেকে দ্য গ্যালাক্সি, ঠিক আছে, গ্যালাক্সি মানে স্টারদের মানে ভরপুর স্টার থাকে। তো সেটাকে কন্ট্রোল করা কিন্তু কোন সময়, যেমন যখন রিকি পন্টিং, সচিন তেন্ডুলকর এরা যখন মাথা ছিল বড় বড়, তখনও কিন্তু একটা ব্যাপার চলতো ফ্যানদের মধ্যে, ওই যে দুজন বড় বড় মাথা আছে, মানে কে নেতৃত্ব পাচ্ছে সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হতো। বাট রোহিত শর্মাকে যখন ওই সময় ক্যাপ্টেন্সি দেওয়া হয়, ওই সময় সে হ্যান্ডেল করেছে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিং দের মতন বড় বড় তারকা, বয়সও কম ছিল তখন, বয়স কম ছিল, ইয়াংস্টার একজন, এবং এমন নয় যে বিশাল বড় প্লেয়ার ছিল ওই সময়, কে আইপিএল এ কনসিস্টেন্টলি রান করতো, রোহিত শর্মাকে বলে লাভ নেই, বাট ইয়াং প্লেয়ার ছিল প্রচুর, এবং সেই জিনিসটাকে ভালো হ্যান্ডেল করেছে। তারপর যখন বড় বড় প্লেয়ার গুলো হয়েছে, ইভেন যেমন সূর্যকুমার যাদব, বুমরা, হার্দিক পান্ডিয়ার মতন প্লেয়াররা, যারা নিজের আইডেন্টিটি নিজেরা প্রুভ করেছে। অনেকে বলবেন স্কাইকে তো গম্ভীর সুযোগ দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি স্কাই দ্য প্লেয়ার টুডে হি হ্যাজ বিকাম ইজ বিকজ অফ রোহিত শর্মা। যেখানে কেউ ভাবতে পারেন যে একটা প্লেয়ারকে, মানে আজকে ধরুন না আপনি আকসার প্যাটেল আজ 2 বছর 3 বছর আগেও আপনি ভাবতেন যে আকসার প্যাটেল কেন উপর ব্যাট করে, আজকেও আমি শুনছি কদিন আগে যে আকসার প্যাটেলকে রেগুলারলি উপর দিয়ে ব্যাট করাচ্ছে, এটা কি ঠিক হচ্ছে ভাই? যে ব্যাট করছে, প্যাটেল হচ্ছে এমন একটা প্লেয়ার যাকে রোহিত শর্মা 3টে ফরম্যাটেই মানে প্রতিটা ম্যাচ খেলিয়ে মানে কিন্তু ওকে একটা সঠিক জায়গা করে দিয়েছে, নাহলে নট হেয়ার নট দেয়ার মতো একটা প্লেয়ার। সেই আকসার প্যাটেলের যে পোটেনশিয়াল ছিল সেটা নষ্টই হতো জাদেজার জন্য, কিন্তু সেখানেও একটা টিমের মধ্যে জায়গা করে দেওয়া, দুজনকে যেটা আমরা একবার আমি আর পাহাড়িতে যখন 2021 আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছিলাম, তখন কে চোট পেয়ে গেল জানো? রাহানে চোট 23-তে আমাদের তখন ঋষভ পান্ত মনে হয় বাদ হয়ে গেল, তখন আমাদের একটা ব্যাটসম্যান এক্সট্রা দরকার ছিল। তো তখন আজিঙ্কা রাহানের কথা মাথায় আসেনি, আজিঙ্কা রাহানে অলরেডি দলের বাইরে ছিল। তখন আমি কথা বলেছিলাম, তখন আমি ওই সময় বলেছিলাম যে অ্যাকচুয়ালি যে আমরা কেন ওকে অলরাউন্ডার হিসেবে দেখবো, আমরা তাকে অ্যাজ এ প্রপার ব্যাটসম্যান হিসেবে দেখতে পাই, কারণ তাকে শুধু বল করতে পারে বলেই আমরা তাকে অলরাউন্ডার হিসেবে দেখবো, এটা ঠিক নয়। যদিও ব্যাটিংটাকে মানে আমি আমাদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, কিন্তু আমি এটাকে পুরোপুরি নেগলেক্ট করিনি, হি হ্যাজ এ ভ্যালিড পয়েন্ট, মানে আমি সেটা সমর্থন করিনি, বাট পুরোপুরি আমি নেগলেক্ট করতে পারিনি, কারণ ওর ব্যাটিং এর মধ্যে ওই পোটেনশিয়ালটা ছিল, এবং এখন তো আরো বেশি প্রসপার হয়েছে। মানে আপনারা দেখতে পারেন দিল্লি ক্যাপিটালস এর ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি, এবং আমি শুনতে পাচ্ছি যদি কে রাহুলের ক্যাপ্টেন্সি অলরেডি ঘোষণা করে দিয়েছে, বাট তাও আমি কোথাও শুনছি যে হয়তো ওরা আকসার প্যাটেলকে ক্যাপ্টেন্সি দিতে পারে যদি কে রাহুলের সাথে কথাবার্তা কিছু চলছে, জানি না, ভুলভাল খবরও হতে পারে, আমরা উল্টো দিকে চলে যাচ্ছি। বাট ওই আর কি, যে প্লেয়ারদের পোটেনশিয়াল অনুযায়ী তাদের ব্যাক করা, এটা কিন্তু আমরা শুধু আকসার প্যাটেল বা আরেকজন কার কথা বললাম, যাই হোক মাথায় আসছে না, যাই হোক, তো প্লেয়ারদের এভাবে ব্যাক করে। এবং আমি বিভিন্ন মোমেন্টসে, যেরকম নিধাস ট্রফির ফাইনালে যেভাবে বিজয় শঙ্করকে উপর দিয়ে পাঠিয়েছিল, সেটা অনেকেই বলবে যে বাজে ডিসিশন, বাট ওই সময় আমরা সবাই জানি যে দীনেশ কার্তিক কিন্তু স্পিনার এগেনস্টে অত ভালো প্লেয়ার নয়, এবং যখন
বিজয় শঙ্কর ব্যাট আসে তখন কিন্তু অনেক বল বাকি ছিল, 5 ওভার 6 ওভার বাকি ছিল। তো ওই সময় বিজয় শঙ্কর যদি ওই ইনিংসটা না খেলতো তাহলে আমার ম্যাচটা হাসি খুশি জিতে যেতে পারতাম। অনেক ইফস এন্ড বাটস থাকে, হাইন্ডসাইডে অনেক কিছুই বলা যায়। এবং আপনারা দেখুন না 2013 সালে ঈশান শর্মা যে স্পেলটা বল করেছিল, কখনো কি কেউ প্রেডিক্ট করতে পারতো যে ওই সময় ম্যাচটাকে আবার ঈশান শর্মাকে বল দেবে এবং একবারে 2 উইকেট। 2013 চ্যাম্পিয়নশিপ ফাইনাল হয়েছিল 20 ওভারে, হ্যাঁ 4 ওভার পাওয়ার প্লে প্রথমে ছিল এবং 2 ওভার ব্যাটিং পাওয়ার প্লে ছিল, যেটা ব্যাটিং টিম নিতে পারতো যখন বুঝে। সেটা কিন্তু ব্যাটিং টিম নিত, ধোনি কিন্তু বুঝে গেছিল 19 আর 20 নম্বর ওভার, লাস্ট 2 ওভার। এবং লাস্ট 2 ওভারও কিন্তু রেখেছিল স্পিনারদের, যেটার থেকে বড় রিস্ক কিন্তু কোনো কিছুই হতে পারে না, কিন্তু তা সত্ত্বেও ইট পেড অফ। ওর গার্ড, ওর ইনস্টিংক্ট। রোহিত শর্মার ক্ষেত্রেও তো আমরা বারবার দেখেছি 29 রান 2017 যেটা 129 রান বলছে, 17 ওয়ার্ল্ড কাপ আইপিএল 129 রান ডিফেন্ড করছে, সেখানে মালিঙ্গাকে বল না দিয়ে পেনাল্টিমেট ওভার দিচ্ছে হার্দিক পান্ডিয়াকে, এবং সেখানে হার্দিক পান্ডিয়া 3 রান দেয় মাত্র, এবং সেই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স জিতে কেউ ভাবতে পারেনি। হোয়াইট বলে কিন্তু অ্যাকচুয়ালি গার্ড, ইনস্টিংক্ট এবং মানে খেলাটাকে কিল করে। রোহিত শর্মার আমি হোয়াইট বল ইয়েতে এত বড় ফ্যান এই কারণে, কারণ কিল করা সঠিক সময় ম্যাচটাকে, ওটার ওই যে সেন্স ওর মধ্যে রয়েছে। যেমন আপনারা দেখুন না এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তীকে নিয়ে আসা, কুলদীপ যাদবকে নিয়ে আসা পার্কের ভেতরে, বা আইপিএলও অনেকবার দেখেছি। এই গেম কিলিং সেন্সটা ওর মধ্যে অ্যাজ এ ক্যাপ্টেন প্রচুর পরিমাণে রয়েছে হোয়াইট বলে। এবং জানি না কেন এই জিনিসটা টেস্ট ক্রিকেটে রেপ্লিকেট হয় না, অনেকটা বেশি হয় না, মানে ধোনির ক্ষেত্রেও আমি তাই দেখেছিলাম। জানি না এরা কেন একই রকম এগুলো সাদৃশ্য দেখতে পাওয়া যায় যে অনেক লেট ব্যাক হয়ে যায়। আমার মনে হয় এদের ওই অ্যাট এ মোমেন্ট, মানে হঠাৎ করে কিছু ইয়ে করে, যে ম্যাচের খুব ফাস্ট যদি ম্যাচ চলে সেখান থেকে ওরা মোমেন্ট পিক করে এবং সেখান থেকে ম্যাচ ঘোরাতে পারে। রাদার একটা প্রসেস, যেরকম বিরাট কোহলি যেটা করতো যে রেগুলার অ্যাগ্রেশন দেখে যাওয়া ধরে রাখতো। হ্যাঁ, মানে গোটা 5 দিন ধরে ওই অ্যাগ্রেশনটা ধরে রাখা। আমার মনে হয় যেহেতু কাম এন্ড কম্পোজ একটা ব্যাপার ছিল দুজনের মধ্যে, তাই হয়তো এটা এফেক্ট করতে পারে না। আমরা রেড বলের দিকে যাচ্ছি না, কারণ যত কম বল হবে ততই ভালো দুজনের ক্ষেত্রে। হ্যাঁ, দুজনেই সাদা বলকে পছন্দ করেন, কিন্তু সাদা জার্সি নয়। আচ্ছা, তোর সেকেন্ড পয়েন্টে তোর কার ফল? আমি এখানে বলবো, আমি এখানে দুজনকে অ্যাকচুয়ালি লেভেলে রাখতে চাই, কারণ প্রচুর আমি মোমেন্টস দেখেছি রোহিত শর্মার আইপিএল এ, বিশেষ করে আইপিএল সাকসেস রেটটা যেহেতু অনেক বেশি, তো এখানে মোমেন্টস দেখেছি যেখানে ভালো জায়গায় ভালো প্লেয়ারদের, ইয়াংস্টারদের নিয়ে। অ্যাকচুয়ালি সিএসকে ম্যানেজমেন্টের প্রচুর বড় হাত ছিল, কিন্তু রোহিত শর্মা যখন, তার আগে সিএসকে সাকসেস শুরু থেকেই ছিল আইপিএল এ, এমআই সাকসেস কিন্তু রোহিত শর্মার হাত ধরে এসেছে। এবং তারপর পুরো যে ওই গ্যালাক্টিকো যে টিমটা তৈরি করেছে 2020, তার পিছনে প্রায় 70% অবদান রোহিত শর্মার, যে একই প্লেয়ারদের ধরে রেখে আজকে বুমরা, হার্দিক পান্ডিয়া এবং সুপারস্টারদের নিয়ে যে কথা বলে, এখানে আমি একটা কথা বলতে চাই। অনেক জায়গাতেই আমি দেখি যে রোহিত শর্মাকে নিয়ে এটা বলা সুপারস্টার, কিন্তু অ্যাকচুয়ালি হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, এদের যে রিলেটেডনেস ব্যাকিংটা রোহিত শর্মা করেছে অ্যাজ এ ক্যাপ্টেন, সেটা নিয়ে খুব কম কথাই বলা হয়। জসপ্রীত বুমরা এত বড় বোলার হয়েছে, ওর নিজের অবদান সব থেকে বেশি, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রোহিত শর্মা কিন্তু ওই টাফ মোমেন্টসে ওকে বল দিয়ে ওকে ওই ইমপ্রুভমেন্ট করার সুযোগটা দিয়ে কিন্তু ওকে ওই জায়গায় নিয়ে গেছে। হার্দিক পান্ডিয়াও সেম, আর সূর্যকুমার যাদবের ক্ষেত্রে শান্তনু বললো ওকে ওপেনিং নাম্বার 3। তো আমি বলবো যে এখানে আমরা দুজনকে লেভেলে রাখছি, এখানে কেউ আগে। আমি এখানে রোহিত শর্মাকে একটু এগিয়ে রাখবো। আমি ট্যাকটিক্যাল বা ওই অ্যাসপেক্ট দিয়ে পুরোপুরি বলছি না, আমি মেন্টালিটি বা যে সিচুয়েশনে যে কাজগুলো করেছে সেটা টাফনেস আমার মনে হয়েছে, মানে সেটা ম্যানেজমেন্টের দিক দিয়ে হোক, টিমের দিক দিয়ে হোক, বা ইন্ডিয়ান টিমের যে এনভায়রনমেন্ট হোক, সব দিক থেকে আমার মনে হয় সেগুলো ধোনির থেকে অনেক বেশি কঠিন ছিল। তাই আমি এখানে পয়েন্টটা রোহিত শর্মা। নেক্সট পয়েন্ট হচ্ছে সেলফলেস। মানে অ্যাজ এ ক্যাপ্টেন তুমি নিজের স্ট্যাটস গুলোকে বাদ দিয়ে কতটা তুমি দলের জন্য মানে নিজেকে উজাড় করে দাও। যেরকম 2011-তে ধোনির আগে আসাই হোক, বা বিভিন্ন সিচুয়েশনে নিজেকে বারবার পিছনে ঠেলে দিয়ে বাকি প্লেয়ারদের উপরে পাঠানো, সেটাই হোক। যেটা আমরা চেন্নাই সিএসকে তে অনেক বহুবার দেখেছি, যে নিজে মাত্র 10-12টা শেষ 2-3 বছর ধরে দেখছি যতটা সম্ভব কম বল খেলা যায় এবং যতটা বেশি ইম্প্যাক্ট দেওয়া যায় সেটা ধোনির ক্ষেত্রে দেখছি। রিসেন্ট একটা ইন্টারভিউতে উনি বলেও ছিলেন যে ওটা লাস্ট ইয়ার করার মেন কারণও ছিল শিবম দুবেকে আরো বেশি এক্সপ্লোর, মানে যাতে বেশি বল খেলার সুযোগ পায় শিবম দুবে, কারণ ইন্ডিয়ান টিমের কন্টেনশনে ছিল। মানে আইপিএল টিমের ক্যাপ্টেন ধোনি ছিল না, ঋতুরাজ গায়কোয়াড় ছিল, কিন্তু আইপিএল টিমের মানে এত বড় একটা মাথা হয়েও ইন্ডিয়ান টিমের কথা ভাবা, বা এটা অনেক বছরই অনেকবার অনেক ইয়েতে আমরা দেখেছি। এবং এখানে এই আমাদের এই প্যারামিটারটাতে সেলফলেস যে প্যারামিটারটা, এখানে কিন্তু দুজন পুরো দুদিকে ছোটে, ঠিক আছে। এক ধোনি ফিনিশার হয়ে টুকটুক করে, আমি বলছি না ট্রোল করছেন, বা টুকটুক করে লাস্ট অব্দি টিকে থাকার চেষ্টা করে, যেখানে ওর স্ট্রাইক রেট ওর কাছে ম্যাটার করে না। উল্টো দিকে যেখানে রোহিত শর্মা যেরকম পজিশনে হোক, একটা কি করতে বলকে তুমি ডিফেন্স করে বলটাকে পূর্ণ করে দিত একটা, মানে কিভাবে দুজন দুটো ভিন্ন ধরনের প্লেয়ার হয়ে গেল সেখানে রোহিত শর্মা শুরু থেকে পেয়ে দিয়ে যাও। তো আমরা যদি ধোনির ক্ষেত্রে দেখি
যে ধোনি যখন ইন্ডিয়ান ক্যাপ্টেন হন ওনার ব্যাটিং অ্যাপ্রোচটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, মানে অ্যাজ কম্পেয়ার টু যখন তিনি ক্যাপ্টেন ছিলেন না, তখন কিন্তু অনেক বেশি আগ্রাসী ছিলেন। লম্বা চোটের ধোনি আপনাদের সকলেরই মনে আছে, সেই হেলিকপ্টার শট মারা, সেই 12 বলে 20 রানে 25 রানের একটা ক্যামিও খেলা, সেটা পরবর্তীকালেও উনি করেন ওডিআই ক্রিকেটে, কিন্তু অনেক বেশি রিজার্ভ হয়ে যায়, অনেক বেশি দলের কথা ভাবতে শুরু করে, যার ফল কিন্তু আমরা পেয়েছি। কারণ আমরা যদি এখানে দেখি অ্যাজ এ ক্যাপ্টেন উনি 172টা ইনিংসে 6641 রান করেন, তখন অ্যাভারেজ ওনার বেড়ে যায় 54 হয়ে যায়, স্ট্রাইক রেট ওনার কমে যায় একটু 86, কিন্তু 50 উনি 47 করেন এবং 106টা করেন, মানে কনভার্সন রেটটা ঠিক কতটা পরিমাণে বেড়ে যায়। উনি শেষ অব্দি থাকার, মানে আমরা দেখেছি বিরাট কোহলি, MS ধোনি এরা কিন্তু শেষ অব্দি থাকে একটা রান চেসে, তো সেখানে অ্যাভারেজও এত বেশি উনি মেনটেন করেন। কিন্তু অ্যাজ এ নন ক্যাপ্টেন উনি 125 খানা ইনিংস খেলে 4132 রান করেন, যেখানে ওনার অ্যাভারেজ কিন্তু অ্যাজ কম্পেয়ার টু যখন উনি ক্যাপ্টেন ছিলেন কম ছিল, 46, স্ট্রাইক রেট কিন্তু অনেক বেশি ছিল, 90 ছিল, 50-26 করেন, 26টা করেন এবং 104টা করেন, মানে এখানে আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে উনি ক্যাপ্টেন হওয়ার পর কতটা বেশি রিজাল্ট হয়ে যাওয়ার সাথে সাথে টিম ওরিয়েন্টেড প্লেয়ার হয়ে যায়। রোহিত শর্মার ক্ষেত্রে তুই বল শান্ত। এটা আপনারা একটু প্লিজ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ এটা নিয়ে অনেকের একটা মিস ইন্টারপ্রিটেশন রয়েছে যে ইন্টেন্ট সেট প্লেস নিয়ে, অনেককে দেখি এটা নিয়ে অনেক মানে শব্দটা নিয়ে দুর্ব্যবহার করে, অনেক ট্রোল করে, যে 10টা বল খেলছে। এটা গুরুত্বটা এটা আমি শুরুই করবো এখান থেকে যে গৌতম গম্ভীর যখন ফাইনালের আগে গৌতম গম্ভীর যে ইন্টারভিউটা হচ্ছিল, আমরা সেমিফাইনালে জেতার পর গৌতম গম্ভীরকে তখন কোশ্চেন করে যে রোহিত শর্মা কি চ্যাম্পিয়ন্স ট্রফি করেও কন্টিনিউ করবে, বলে আমি ভাবছি না রোহিত শর্মা কি করবে, কারণ রোহিত শর্মা আমি আমার ভাবারই দরকার নেই, একটা প্লেয়ার যখন ভালো খেলছে আমি তাকে নিয়ে কেন ভাববো সে পরবর্তীকালে কি করবে। আর এই যে ইন্টেন্টের কথা বলছে, আপনাদের কাছে ম্যাটার করে যে এভারেজ, স্ট্রাইক রেট, ঠিক আছে, এগুলো ম্যাটার করে, স্ট্যাটস ম্যাটার করে আপনাদের কাছে, আমার কাছে ম্যাটার করে ইম্প্যাক্ট, সেটা দলের জন্য কতটা। একটা প্লেয়ার যদি শুরুতে গিয়ে নিজের কথা না ভেবে টিমের কথা ভেবে যদি আপনাকে প্রত্যেকদিন একই রকম একটা স্টার্ট দিয়ে আসে, সেটা বাকি যে প্লেয়ারগুলো রয়েছে তাদের জন্য কতটা ভালো। এবং উল্টো দিকে টিম তো একটা স্ট্র্যাটেজি নিয়ে আসে, সেই স্ট্র্যাটেজিটাকে আপনি যদি 5টা ওভার দাঁড়িয়ে সেই স্ট্র্যাটেজিটা ভেঙে দেন, এবং সেখানে তারা প্রথম 10 ওভার আমরা কি দেখি ওডিআই ক্রিকেটে যে পেসাররাই বল করে যে অন্তত 8 ওভার তারপর স্পিনাররা আসে, সেখানে যদি আপনি প্রথম 5 ওভারে যদি আপনি দুটো পেসারকেই মারতে থাকেন দুদিক থেকেই, বা একদিক থেকে একটা প্লেয়ার মারলেও হবে, আপনাকে স্পিনার আনতে বাধ্য, স্পিনার ইন্ট্রোডিউস করাতে বাধ্য হবে, আপনার প্ল্যান চেঞ্জ হয়ে যায়। তো সেটা গোটা শুধু ওই জায়গাটা নয়, গোটা ম্যাচটাকে এফেক্ট করে, কারণ আপনার প্লেয়ারদের কখন বল করবে সেই পুরো ট্যাকটিক্সটা চেঞ্জ করতে হয়, প্ল্যান বিতে যেতে হয়। তো এটা খুব বেশি ম্যাটার করে, ওই জন্য গৌতম গম্ভীর বলেছিল আমার কাছে ইম্প্যাক্ট ম্যাটার করে। এবং সেটা যদি আপনার টিমের ক্যাপ্টেন হয়, ক্যাপ্টেন এত বড় একটা প্লেয়ার, আজকে রোহিত শর্মা যদি ঠিকঠাক করে খেলে কত সেঞ্চুরি মিস করেছে, বিভিন্ন জায়গায় গিয়ে 80-90 কত ইভেন 40s, আর রোহিত শর্মার 40s তো মানে রেকর্ড 40s মনে আই থিঙ্ক, আপনার রেকর্ড চেক করবে শুধু, হ্যাঁ রেকর্ড 40, মানে ওখানে মাইলস্টোন ভাবছে না যে 50 করতে হবে, নাহলে কত বেশি রেকর্ড করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি বলে দেবে ব্যাপারটা। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি এখানে স্ট্যাটসটা আমি দেখেই বলছি যে এই যে আমরা 2022-এর পর থেকে 2022 ওয়ার্ল্ড কাপ যেটা আমরা ইংল্যান্ডের কাছে হেরেছিলাম, তারপর থেকে কি বলা হয় যে ইন্ডিয়া 180 মাত্র রান করে এবং আমরা 10 উইকেটে হারি। অ্যাগ্রেশনটা আমরা ইংল্যান্ডের থেকে দেখি যে ইংল্যান্ড পুরো তাদের অ্যাগ্রেশন চেঞ্জ করে 2টো ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তাই না? হ্যাঁ, আর বাটলারের আন্ডারে একটা। তো 2টো ওয়ার্ল্ড কাপ জেতার পর রোহিত শর্মা ওখান থেকেই ডিসিশন নেয় যে এইভাবে চলবে না। তখন রোহিত শর্মার স্ট্রাইক রেট ছিল 70 আর এভারেজ ছিল 37। এটা ওডিআই ক্রিকেটের কথা বলা আছে প্রি 2022, তারপর থেকে শুধু টি20 নয়, তখন কিন্তু রোহিত শর্মা ওডিআইতে অনেক মানে বড়, হ্যাঁ অবশ্যই রোহিত শর্মা, বিরাট কোহলি তখনও গ্রেটেস্ট ওই সময় দাঁড়িয়ে। রোহিত শর্মা তারপর ওই বয়সে তার কিছু প্রুভ করেনি, বাট তারপর সে তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে এবং সেটাকে নিয়ে যায় 120, যেটা টি20 ক্রিকেটে আপনি শুভমান গিল, বাবর আজম, মানে যারা টি20 ক্রিকেটে রেগুলার রান করে, রিজওয়ান, যারা রেগুলার রান করে এবং যাদেরকে বড় বড় প্লেয়ার মানা হয়, তাদের স্ট্রাইক রেট সেটা টি20 ক্রিকেটে, সেটা রোহিত শর্মা ওয়ানডে ক্রিকেটে নিয়ে যায়। এবং এমন নয় যে এভারেজ 20 হয়েছে, এভারেজটাও সেখানে কত 62, এভারেজ 62, মানে এটার ইম্প্যাক্টটা আপনারা জাস্ট ভাবুন, বারবার ট্রোল করে বাকি টিমের উপরে এই জিনিসটা ভাবুন যে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে। আর কি ইন্টেন্ট মারছে, আপনি প্রত্যেকটা ম্যাচে এসে আপনি মেরে যাবেন সেটা কিন্তু মানে কোনোদিনই আপনি ধারণা করতে পারবেন যে প্রত্যেকটা ম্যাচে আমি এসে 50-50 করে যাবো, ঠিক আছে? আপনি ফ্লপ যাবেনই, মানে আপনি যদি দুধারি তলোয়ার চালাতে থাকেন আপনার কোনো সময় আপনারও কাটা হয়ে যাবে। বাট তার মানে এটা নয় যে আপনি
শত্রুদের মারছেন না। হ্যাঁ, এবং ম্যাচ ইম্প্যাক্টের নিরিখে আমরা ব্যাটসম্যানদের যদি দেখি, ইন্ডিয়ান ব্যাটসম্যান যে টপ 5 যেটা আমাদের এখন ফ্যাব 5 বলা হয়েছে হ্যাঁ। ওডিআই ক্রিকেটে, রোহিত, বিরাট, গিল, শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল, তাদের মধ্যেই লাস্ট 3 বছরে রোহিত শর্মার ম্যাচ ইম্প্যাক্ট কিন্তু সবার থেকে উপর। এটা আমরা কেউ বলছি না, এটা ESPN ক্রিকেট আজকে একটা স্ট্যাট সেখানে ওর মানে ম্যাচ থেকেও যেটা আপনারা থেকেও বেশি। হ্যাঁ, যেটা সবাই বলে যে আমি প্রচুর এটা নিয়ে পোস্ট দেখি হ্যাঁ। যে বলছে রোহিত শর্মাকে ইন্টার মার্চেন্ট বলা হয় আর এদিকে ট্রাভিস হেড শুধু নিজের কাজ করেছে, বাট ম্যাচ ইম্প্যাক্ট অনুযায়ী কিন্তু ক্লাসেন বা ট্রাভিস হেডের চেয়ে অনেকটা বেশি রোহিত শর্মা ইনফ্যাক্ট নিজের টিমের আপনাদের মধ্যে অনেকেই বলবে বিরাট কোহলি ICC মানে ইয়েতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট 750 কাছাকাছি রান 2023 ওয়ার্ল্ড কাপে, এবারে শ্রেয়স আইয়ারের সব থেকে বেশি রান, কিন্তু তাও রোহিত শর্মার কেন? রোহিত শর্মা কিন্তু আপনি ভুললে চলবে না 600 রান করেছিল 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপেও, এরকম ভাবে খেলেও 600 রানটা কিন্তু কোনো কম রান নয়, খুব কম ব্যাটসম্যানই 600 রান করতে পারে একটা ওডিআই ওয়ার্ল্ড কাপে, তো 10-11টা ম্যাচ খেলে। তো সেখানে ও রানও করেছে, কনসিস্টেন্সিও দেখিয়েছে এবং ইন্টেন্টটাকে বরকরার রেখেছে। তার মানে 3টে কাজ একসাথে করেছে, বিইং এ লিডার, যেটা কিন্তু অনেক বেশি ইম্প্যাক্টফুল হয় বাকি টিমের ক্ষেত্রে। মানে ও যখন আউট হচ্ছে, মানে আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, 80 রানে যদি প্রথম উইকেট পড়ে, যে আপনারা ফাইনালি দেখুন না শুভমান গিল কত রান করেছিল যখন রোহিত শর্মা 70 রান হয়ে যায়, 100 রানের পার্টনারশিপে শুভমান গিলের মনে হয় 20-22 রান ছিল। তো যখন এরকম একটা সুমন গিল তার আগে রোহিত শর্মা সুমন গিল তার আগে আউট হয়ে যায়, 100 রান পার্টনারশিপ হয়নি আই থিঙ্ক। আচ্ছা মানে হ্যাঁ, মানে যখন 50 করে রোহিত শর্মা তখন 65 রান। হ্যাঁ মানে প্রায় 21-85% পিচটা কিন্তু মোটেও এরকম ছিল না, একদমই নয়। তো যখন ওই খেলাটা ওইখানে কিল করে দিচ্ছে, তখন বাকিদের পক্ষে কতটা ইজি হয়ে যাচ্ছে। এটা তো না হয় রান চেস ছিল একটা ফাইনালের মতো প্রেসার, কতটা ইজি হয়ে যায়। মানে যখন টিম 10-12 ওভারে 100 রান 90 রান চলে যায়, তখন বিরাট কোহলি, যাকে আমরা জানি সিঙ্গেল ডাবল সেই হয়ে তারপরে লাস্টে গিয়ে এক্সেলারেট করতে, তার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক কতটা ইজি হয়ে যায়। এমনিতেই ও ডেরিয়েটেড ডাবল, দুটো নতুন বল, 4টে ফিল্ডার মাত্র বাইরে, সেখানে বাকি ব্যাটসম্যানরা নিজেদের মতো করে খেলতে পারে একটা ভালো রান সেট করার জন্য। তো এটা অনেকটাই বেশি প্রেসার রিলিজ করে দেয়, যেটা ধারণা আপনাদের স্ট্যাটিস্টিক্যালি যেমনটা শান্তনু ডিসকাস করলো এবং বোঝালো, সেটা না বললে আপনারা হয়তো বুঝতে পারছেন। এবং এটাও ঠিক যে এই যে আমরা লাস্ট 24টা ICC টুর্নামেন্টের ম্যাচে 23টা জিতেছি, মাত্র একটা হেরেছি, সেটাও ফাইনালে। মানে সেটা যদি আমরা জিততাম তাহলে রোহিত শর্মাকে গোটা ওয়ার্ল্ডে হয়তো ঘোষণা করে দিত যে গ্রেটেস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন এবং হয়তো বিশ্বের পরে মানে এটা বলতেও দ্বিধা থাকতো না যে আপনি যদি ট্রফি চান তাহলে ব্রিং ধোনি, যদি আপনি রান চান তাহলে ব্রিং আমাদের পন্টিং ট্রফি, যদি বিরাট কোহলি, আপনি যদি দুটোই চান তাহলে ব্রিং রোহিত শর্মা। তো হ্যাটস অফ টু হিম। আমি এইখানে যে সেলফলেসনেস ব্যাপারটাতে এখানে রোহিত শর্মাকে অনেকটা উপরে, এটা নিয়ে আমাদের অনেকদিন ধরে বলার কথা ছিল এবং আমরা ভেবেছিলাম এটাকে মানে ভালোভাবে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করবো। বাকিটা আপনাদের উপর আপনারা ঠিক কতটা বুঝতে পারবেন। তো এই নিরিখে আমি তো বললাম, তো এখানে বেশি কিছু ডিটেলসে বলার আমি তো মানে এখানে ধোনির কোনো মানে ধোনি অবশ্যই সেলফলেসনেস দেখিয়েছে, অবশ্যই না হলে কি করে যাবে। তো এখানে আমার ভোট রোহিত শর্মার ক্ষেত্রে যাবে, তোর তাই একদম এখানে কোনো প্রচুর ক্যাপ্টেন যদি আপনি আনতে চান, সেখানেও আমি রোহিত শর্মাকে অনেকটাই উপরে রাখবো অবশ্যই। নেক্সট হচ্ছে ICC ইভেন্টস এবং ট্রফিজ ওয়ান। সবাই জানি এখানে বিশেষ কিছু আলোচনা করবো না, আলোচনাটা অনেক লেন্দি হয়ে যাবে। বলতে গেলে আমাদের সবাই জানি ধোনি যখন ক্যাপ্টেন হয়ে আসে তখন প্রথমে ICC টুর্নামেন্টে T20 ওয়ার্ল্ড কাপের নেতৃত্ব দেয় যেতে, 2011 ফার্স্ট ওয়ার্ল্ড কাপ নেতৃত্ব দেয় যেতে, 2013 চ্যাম্পিয়ন্স ট্রফি ওটা মনে সেকেন্ড ছিল 2009 পর সেটা যেতে। এবং সেটা তখন একটা কথা বলা যে লাক ফ্যাক্টর ধোনির। IPLও যেতে, IPLও যদি আমরা বলতে পারি, IPLও প্রথম IPL আমাদের আলাদা একটা সেগমেন্ট আছে, তো IPL এখন আসতে হচ্ছে না। বাট শুরুতেই যেহেতু ওই প্রথম 4টা ICC টুর্নামেন্টের মধ্যে 3টে ট্রফি জিতে নাই, তো MS ধোনি নিজের হাইটটাকে অনেকটা উপরে নিয়ে চলে যায়। সেই জন্যই পরবর্তীকালে যখন ধোনির ওই মানে বারবার আমরা হারছি এক একটা ওয়ার্ল্ড কাপে, T20 ওয়ার্ল্ড কাপ হোক, ODI ওয়ার্ল্ড কাপ হোক, যখন হারছি তখন ক্রিটিসিজমটা অতটা বেশি হচ্ছে, কারণ স্ট্যান্ডার্ডটা অতটা সেট। হ্যাঁ অ্যাকচুয়ালি কিন্তু যেমন তুই 4টে বললি, ওটা একটু মানে T20 গুলো তুই মনে ধরিস 2011 9, 10, 12 এই T20 ওয়ার্ল্ড কাপে আমরা কিন্তু গ্রুপ স্টেজ থেকে এক্সিট। হ্যাঁ, তো যেহেতু স্ট্যান্ডার্ডটা এত হাই ছিল, যেহেতু আমরা যে জায়গা থেকে উঠে এসে ওই জায়গায় পৌঁছে গেছিলাম, তাই বেনিফিট অফ ডাউট ধোনি অনেকটা বেশি পেয়েছে। প্লাস শ্রীনিবাসন বিং দ্য বোর্ড প্রেসিডেন্ট এট দ্যাট টাইম, শ্রীনিবাসনের অনেকটাই বেশি, আপনারা সকলেই জানেন যে শ্রীনিবাসনের কতটা হাত ছিল ধোনির ক্যাপ্টেন্সি টেনিয়ার আরো বাড়ানোর পেছনে। অনেক কিছু জিনিস সেই সময় ঘটে, সেগুলো নিয়ে আমরা ইন ডিটেল যাচ্ছি না। তো সেই জন্য ধোনি কিন্তু ক্যাপ্টেন রয়ে যায় অনেক বেশি সময়, হয়তো অন্য কেউ থাকলে হতো না, কারণ কন্টিনিউয়াস ফেলিয়ার কিন্তু হোয়াইট বল ক্রিকেটেও কিছুটা সময় আমরা লক্ষ্য করেছি। 2009-10 হোয়াইট বলে এমন কোনো ট্রফি নেই যেটা জিতে নেই, মানে জিতে যায়, এসি কাপ থেকে শুরু করে বেনিফিট অফ ডাউটটা পায়। 20 ওভারে এসে গাও, 50 ওভারে এসে গাও, বা ওই সময় হতো না সেলকন কাপও জিতেছিল, মানে একা লাস্টে জিতালো ম্যাচ, 9টা উইকেট পড়ে যাওয়ার পরে সামিন দাইরাঙ্গাকে লাস্টে মেরে জেতালো। তো মানে আমরা জিততে অভ্যস্ত হই তখন থেকেই। আচ্ছা, ওই সময় যখন এসি 11 ম্যাচে ওয়ার্ল্ড 11 হতো, ওই সময় ধোনি ক্যাপ্টেন ছিল কি?
হ্যাঁ ক্যাপ্টেন হয়ে গেছে 2008-এ, হ্যাঁ ক্যাপ্টেন হয়ে গেছে, ওইটা মনে হয় আমরা জিতেছিলাম, হোয়াইট বলে ক্যাপ্টেন হয়ে গেছিল। তো এমন কোনো কাপ নেই যেটা মানে ऐसा कोई ট্রফি নেই যে বাপুজি ने नहीं जीता, মানে যা কিছুতে পার্টিসিপেট করেছে অ্যাজ এ ক্যাপ্টেন সব কিছু জিতে গেছে, ইনফ্যাক্ট টেস্ট ডে তো নাম্বার 1 টেস্ট নিয়ে আমরা আরো সচিন তেন্ডুলকর যেরকম ছিল যা কিছু খেলেছে সব কিছু জিতেছে। হ্যাঁ হ্যাঁ। তো রোহিত শর্মার ক্ষেত্রে বলো তুমি। রোহিত শর্মা তো পার্মানেন্ট ক্যাপ্টেন হওয়ার আগে মনেফাইড লেজেন্ড হয়ে গেছিল আইপিএল এ, কিন্তু তা সত্ত্বেও বিরাট কোহলি যে সময় থাকেনি, যেটা নিদাস ট্রফি হোক বা এশিয়া কাপ 50 ওভার টুর্নামেন্ট হোক 2018, সেগুলো কিন্তু জিতে গেছিল পার্মানেন্ট ক্যাপ্টেন হওয়ার আগে। তো একটা ট্রাস্ট ফ্যাক্টর তখনই ছিল ফ্যান্সদের মধ্যে, যে কন্টিনিউয়াস আমরা যেভাবে আইসিসি ইয়েতে খাচ্ছিলাম তা সত্ত্বেও কিন্তু ছিল। তারপরে তো লোয়েস্ট ফেস যায় টেস্ট ক্রিকেটে, কিন্তু তা সত্ত্বেও 9 মাসের মধ্যে দুটো ট্রফি, যেমনটা তুই বললি প্রেগনেন্ট বেবি, 9 মাসের মধ্যে আমরা দুটো আইসিসি ট্রফি জিতি, এশিয়া কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি সবকিছু আমরা জিতে গেছি। কিন্তু হ্যাঁ মানে ওডিআই ওয়ার্ল্ড কাপ এটা একটা আক্ষেপ তো অবশ্যই থাকবে, কারণ চ্যাম্পিয়নশিপ তো আমরা যতই টুর্নামেন্টের ডাইং ফরম্যাট হয়ে যাক, ওডিআই ক্রিকেট, ওডিআই ওয়ার্ল্ড কাপ যতই মইনালি বলুক যে দিস ইজ দ্য ওয়ার্স্ট ফরম্যাট, হ্যাঁ হ্যাঁ বাট ওডিআই ক্রিকেট হ্যাঁ ওয়ার্ল্ড কাপ ইজ দ্য হাইয়েস্ট লেভেল, সমস্ত আইসিসি ট্রফির কিন্তু পিনাকেল, এটা আমরা আমাদের একটা আইসিসি ট্রফি ক্রিকেটের পিনাকেল হচ্ছে ওডিআই ওয়ার্ল্ড কাপ। তো ওটা আমরা একটা পোলো করেছিলাম আমাদের চ্যানেলে, আপনারা দেখতে मुझे वो दिखता है वो গোল্ডেন কাপ চমচমাতি है ना वो। যাই হোক, তো রোহিত শর্মার একটা ফ্যাক্টর আছে কি, রোহিত শর্মা যতগুলি আইসিসি টুর্নামেন্ট নেতৃত্ব দিয়েছে কোনোটা আমরা গ্রুপ স্টেজ থেকে একটা খুবই চাঞ্চল্যকর ব্যাপার শান্তনু, আজ অব্দি রোহিত শর্মার নেতৃত্বে, আমি যদি খুব ভুল না বলি, ওর নেতৃত্বে টিম একটাই ফাইনাল হয়েছিল। হ্যাঁ ওটাই ওয়ার্ল্ড কাপ ওটাই হেরেছে, যেটা ওর সবচেয়ে বেশি দরকার। 5খানা আইপিএল এর ফাইনাল জিতেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, একটাই হেরেছে এবং ওটাই হোয়াইট বল ফরম্যাট। হ্যাঁ হোয়াইট বল ফরম্যাট। আর একটা জিনিস কি, আমরা গ্রুপ স্টেজ থেকে যেটা আগে ইয়ে করতাম, এখন তো প্রত্যেকটারই আমরা অলমোস্ট সেমিফাইনাল খেলি সবকিছু। এই জিনিসটা বিরাট কোহলির যতটা অবদান হোক বা যে কারণে হোক, আমরা রোহিত শর্মার নেতৃত্বে ওই জিনিসটা আমরা দেখিনি। যে গ্রুপ স্টেজ এক্সিট গুলো যেগুলো আগে প্রচুর অনেক বেশি পরিমাণে হতো, আমরা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হয়তো উঠতে পারি এবারে হোয়াইট ওয়াশ হতে পারি। ওর টেস্ট নিয়ে কথা হবে, টেস্ট নিয়ে তো আমরা লাস্ট টেস্টকে রাখছি না। হ্যাঁ, তো 4 নম্বর পয়েন্টে এই চ্যাম্পিয়নশিপ ট্রফি যেটা, এটাতে তুই কাকে এগিয়ে দেখ? ট্রফিতে আমি যদি বলো, আমি MS ধোনিকে এগিয়ে রাখবো এখানে, কারণ MS ধোনি যে সময় আবার আমরা ওই সময় ভাবতেও পারিনি যে আমরা জিততে পারি। যেমন এখন আমরা স্বপ্ন দেখি যে আমরা 2023-এ আমরা অ্যাকচুয়ালি স্বপ্ন দেখছিলাম যে আমরাই ফেভারিট, এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরাই জানতাম আমরা ফেভারিট। ইভেন টি20 ওয়ার্ল্ড কাপে আমরা ফেভারিট হিসেবে জয়সা বলে দিয়েছিল বলে, নইলে আমরা তখন ঠান্ডাটা কাটবে, হ্যাঁ ঝান্ডা লহরাएंगे বারবাডোসে, তো নইলে আমরা মোটামুটি ফেভারিটই ছিলাম আর কি। কিন্তু 2011 হোক 2007 ওয়ার্ল্ড কাপ হোক, আমরা ওই সময় কিন্তু ভাবিনি মোটেও যে আমরা ওই টিম নিয়ে জিততে পারবো। টি20 ওয়ার্ল্ড কাপে তো একদমই না। তো আমরা জিততে পারবো ওই সময়। আর 11 যে প্রেসার ছিল হোম কন্ডিশনে, সচিনের লাস্ট ওয়ার্ল্ড কাপ, এত কিছু ইয়ে, তো সেখান থেকে যেটা অবশ্যই ধোনিকে আমরা এগিয়ে রাখবো। আমাদের লাস্ট সেগমেন্ট হচ্ছে আইপিএল ফ্যাক্টরস, তো ধোনিকে নিয়ে একটু বল। MS ধোনি একদম 2008 মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে মানে আইপিএল এ আসেন, সবচেয়ে দাম নিয়ে আসে এবং ক্যাপ্টেন করা হয়। 2008 ফাইনাল খেলেছিল রাজস্থান রয়্যালসের সাথে এবং সেটা হেরে যায়, এবং তারপর কেউ ভাবতে পারেনি যে মানে অত বেশি কেউ ভাবেনি, বাট যে প্রথমবার এসে ফাইনাল হেরে যাচ্ছে এবং তারপর সে পরের 5-6টা বছরে কি করবে সেটা কেউ তখন চিন্তা ভাবনা করতে পারেনি যে এই টিমটা নিয়ে কি করবে। এবং তার পরের বছরও রোহিত শর্মা একটা কাপ জিতে যায়। তার পরের বছর থেকে 2009 থেকে শুরু হয়, 10 থেকে শুরু হয়, সরি 2008-9-10 থেকে শুরু হয় MS ধোনি টেনার। 2010 চ্যাম্পিয়ন, 2011 চ্যাম্পিয়ন, 2012 ফাইনাল, 2013 ফাইনাল, 2014 ছেড়ে দিন, 2015 ফাইনাল। 2014 ওই ডাইরেক্টরটা কে করেছিল? সুরেশ রায়নাকে কে করেছিল রে, মনে পড়ছে না। জর্জ বেলি কিটা 2014 রায়না 25 বলে 87 ইনিংসটা রাউন্ডটা কে করে? জর্জ বেলি হিট করেছিল ডাইরেক্টলি, রাউন্ডটা করেছিল তো ম্যাকালাম তো সুরেশ রায়না, হ্যাঁ করেছিল। ওটা কে করেছিল? আই থিংক জর্জ বেলি, না ওভারও ফাইনাল খেলতো, মানে ওটা জিতিয়ে দিত। তো ফাইনাল এরপরে কি হয় জিনিসটা না, এতবার ফাইনাল খেলতে থাকে, এবারে এমন জিনিস হয়ে গেছিল না যেখানে ফাইনাল হারলেও MS ধোনিকে ক্রিটিসাইজ করা হতো না, বলা হতো বাকি টিমগুলো খেলেই ধোনির সাথে ফাইনাল খেলার জন্য, ফাইনালে কি হবে সেটা পরের ব্যাপার। বাট সেই জিনিসটা ম্যাচ করা পরবর্তীকালে যখন প্রেসারটা বেড়ে যায়, রোহিত শর্মা যখন পরপর কাপ জিততে শুরু করে এবং সেখানে একটা টাইমে 5টা 5-3 হয়ে যায় আই থিঙ্ক, তো সেখান থেকে এসে MS ধোনি 2018 নিটা বল যখন কামব্যাক, হ্যাঁ ওটাই বলছি, সেখানে যখন 2017-তে যখন রোহিত শর্মা 13, 14, 13, 15, 17 তিনটে যখন ম্যাচ হয়ে যায়, তাই না, 3-3 হয়ে যায়, 3-3 হয়ে যায়, তারপর যে প্রেসারটা ছিল এবং সেখানে
জেল বলছে, 2 বছর ব্যান কাটিয়ে যখন সিএসকে আবার ফেরে, ওই টিম নেই যেখানে বুড়ো আম্বাতি রাইডু, ওয়াটসন, এই ডুপ্লেসি এখনই ইয়াংস্টার, তো ওইসব প্লেয়ার গুলোকে নিয়ে ইমরান তাহির, ঠিক আছে, হরভজন সিং, এইসব প্লেয়ারদের নিয়ে, সরি ওই সময় মনে হয় কে ছিল মনে হয় আচ্ছা চেন্নাই ছিল। তো এইসব প্লেয়ার গুলোকে নিয়ে আপনি ভাবুন, মানে ফাইনাল জেতা, ঠিক আছে, মানে দিস ইজ আনবিলিভেবল। ওটা একটা স্টেটমেন্ট ছিল যখন ওকে প্রেস কনফারেন্সে এসআরএইচ এর সাথে ফাইনালটা হয়, যে জিজ্ঞেস করে যে কেন হরভজন সিং কে আপনি ইউজ করেন, সিক্স ফেমাস স্টেটমেন্টটা, যে আমার কার পার্কে অনেক গাড়ি থাকে বা অনেক বাইকে থাকে, নট নেসেসারিলি সবাইকে আমাকে সব সময় একই গাড়ি চালাতে হবে। তো সেটা হয়। তারপর এখানে আমরা কম্পারেটিভলি আলোচনা করে দিচ্ছি একসাথে আইপিএল ফ্যাক্টরটা, যে তোমার তারপরে 2018-তে এমএস ধোনি যেতে, 2019-এ রোহিত শর্মা আবার ব্যাক করে যেতে, 2020-তে রোহিত শর্মা ব্যাক করে স্ট্যান্ডার্ড লেভেলকে বাড়িয়ে নিয়ে চলে, 2021-এ এমএস ধোনি আবার যেতে, মানে ওই যে ফেজটা 2013 না, অ্যাকচুয়ালি আমার রাইভালরিটা বলতে গেলে 2013 থেকে শুরু করতে হবে, 13 থেকে 23 অব্দি যে রাইভালরিটা চলে, মানে দিস ইজ আনবিলিভেবল, আনপ্যারালাল বাকি টিম এবং বোথ অ্যাজ এ প্লেয়ার এন্ড ব্যাটসম্যান। কখনো রোহিতের স্ট্যান্ডার্ড এত হাই ছিল অ্যাজ এ প্লেয়ার 2018-19 অব্দি, তো ইট ওয়াজ আনবিলিভেবল অ্যাজ এ প্লেয়ার। মানে প্রত্যেকটা সিজনে 400 করে রান করার একটা রেকর্ড ছিল, সুরেশ রায়নার ম্যান অফ দ্য ম্যাচ, হাইয়েস্ট ম্যান অফ দ্য ম্যাচ ছিল। এবং 2018-19-এ ধোনি যখন কামব্যাক করে, 2018 এবং 2019 2 বছর ধোনি যে পারফরমেন্স দিয়েছে উইথ দ্য ব্যাট ওয়াজ আনইমাজিনেবল। মানে আমার কাছে অনেকেই বলে, এটা নিয়ে আমি অনেকবারই বলি, অনেকেই বলে যে মিস্টার আইপিএল সুরেশ রায়না, কিন্তু আমার কাছে এখনো অব্দি মিস্টার আইপিএল ইজ এমএস ধোনি। কারণ বোথ অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, হিজ ইম্প্যাক্ট ইজ মানে আনপ্যারালালড, ওটা কেউ ছুঁতে পারবে না কখনো। এখনো রোহিত শর্মা ক্যাপ্টেন ওপেনিং করে ছেড়েছে 2017-তে, তারপর থেকে বাটলারের সাথে ওপেনিং করতো। এখনো নাম্বার 4 আইপিএল এ সবচেয়ে বেশি রোহিত শর্মা। মানে কি ইম্প্যাক্টটা দিয়ে গেছে, যে কেরিয়ারের হাফ সে মাঝখানে ব্যাট করেছে, হাফ সে ওপেনে ব্যাট করেছে। 2018-19 অব্দি তো রোহিত শর্মা ওয়াজ ডিফারেন্ট গ্রেভি, মানে ও আইপিএল এ লেজেন্ড, এখনো লেজেন্ড তো অবশ্যই, মানে আমি অ্যাজ এ প্লেয়ার বলছি, লাস্ট 4-5-6 বছর অতটা ভালো না গেলেও এখনো অব্দি সেগুলো যখন আমরা স্ট্যাট গুলো দেখি, তা দেখি বোঝা যায় যে তুই রোহিতকে নিয়ে একটু বল, রোহিতের আইপিএল বলতে দেখো শেষের দিকে এসে প্রচুর ট্রোলের ব্যাপার আসবে, ঠিক আছে, কিন্তু আমরা যদি 2000 যে সময় পিক রোহিত শর্মা, মানে তার আগেও তো রেগুলারলি রান করতে পারে, 2013-14 যে সময় ক্যাপ্টেনটা হলো, 2012-13 সময় যদি আমি বলি, আমি রেগুলারলি দেখতাম ওই নাম্বার 4-এ এসে, যেখানে কে প্লেয়ার ছিল উপর দিকে, সচিন তেন্ডুলকার, রিকি পন্টিং, তোমার লেন্ডন সিমন্স খেলতো, পার্থিব প্যাটেল এরা খেলতো, তারপর আসতো আমাদের টি সুমন, ঠিক আছে, এসব প্লেয়ার গুলো আসতো, রাইডু ছিল, তাদের সাথে সাথে রোহিত শর্মা আসতো, এবং যত শুরুতে যাই হয়ে যাক, তারপর রোহিত শর্মা কনসিস্টেন্টলি সেখানে 60-70 করে রান করছে, এবং যা ফিনিশিং, রোহিত শর্মা কোনোদিনই কিন্তু শুরু থেকে এসে মারার প্লেয়ার ছিল না, এসে ডিফেন্স করতো দিয়ে শেষের দিকে যে এক্সিলারেট করতো, সেটাই কিন্তু ওই 2013-তে পরপর অতগুলো ম্যাচ হেরে যাওয়ার পর ফাইনাল জেতা, সেটা রোহিত শর্মার ইম্প্যাক্ট অনেক বেশি, এবং সেকেন্ড হাইস্ট রান স্কোরার ছিল রোহিত শর্মা ওইবারে। তারপর যে আমাদের কিপার গুলো, সেগুলোকে ব্যাক করে দীনেশ কার্তিক, পার্থিব প্যাটেল, এরা কিন্তু কোনোদিনই লেজেন্ড টাইপের প্লেয়ার ছিল না, তাদেরকে এখানে ব্যাক করে প্যাটেল তো বোধহয় কোনটা সিজনে হাইস্ট রান করেছে, 2017 হাইস্ট রান করেছিল পার্থিব প্যাটেল আর লেন্ডন সিমন্স এর ওপেনিং পার্টনারশিপ চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। মানে 2017 তো যেরকম এমএস ধোনি 2018, সেরকম রোহিত শর্মা 2017, এই দুটো গ্রেটেস্ট আইপিএল সিজন। না, আমি আরো একটা কথা বলবো, 2023 সিজনটা নিয়ে ওরা কিন্তু মানে অলমোস্ট ফাইনালে উঠে যাচ্ছিল, যেখানে আকাশ না এমআই 2023 সিজনটা আকাশ মাদওয়াল যেখানে এত ভালো খেললো, ও হ্যাঁ, সেখানে সেই ওটা যদি উঠে যেত, ওটা তো অনেকেও বলেছিল যে এইটা নিয়ে যদি কোয়ালিফাই করতে পারে, এটা বলা হবে যে যথেষ্ট চ্যালেঞ্জ ছিল সময়, হার্দিক পান্ডিয়াও ছিল না, তো এটা এমনটা নয় যে সবসময় সবকিছু ওর পরে ছিল। 158টা ম্যাচের কিন্তু 55% উইন পার্সেন্টেজ বজায় রাখা, 5টা আইপিএল জেতা, 5টা ফাইনাল খেলে 5টাই জেতা, is a lot, is huge, মানে এটা নিয়ে খুব কমই কথা, যত বেশি কথা বলা হবে তত কম। তো এই ক্ষেত্রে তুই কাকে এগিয়ে রাখ? এখানে দেখো, অ্যাজ এ ফ্যান বয় হিসেবে আমি রোহিত শর্মাকে এগিয়ে রাখবো, কারণ রোহিত শর্মার সমস্যাটা হয়েছে যে কি, যে সময় সে প্লেয়ার ছিল সেই সময় প্রচুর বেশি পারফরমেন্স দিয়েছে, প্রচুর বেশি মানে আনপ্যারালালড। যে সময় ক্যাপ্টেন হয়েছে সে সময় আনপ্যারালালড ক্যাপ্টেন্সি দিয়েছে। দুটো জিনিস একসাথে যদি, যেটা কয়েক বছরের জন্য ছিল মাঝখানে, 2-3 বছরের জন্য, যেটা এমএস ধোনি যেহেতু পুরো টেনারটা এমএস ধোনি ক্যাপ্টেন আর ব্যাটসম্যান হিসেবে থেকেছে, তাই ওই জিনিসটা অনেক বেশি চোখে পড়ে, ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জিতে যাচ্ছে। বাট রোহিত শর্মা কিন্তু ওই জিনিস, যদি ওটাকে আমরা মার্চ করে দিতাম, হয়তো রোহিত শর্মা অনেকটা এগিয়ে থাকতো। বাট তাও আমি বলবো যে অ্যাজ এ প্লেয়ার, যেহেতু আমরা ক্যাপ্টেন্সি নিয়ে এখানে আলোচনা করছি,
তাও আমি বলবো যে ওই যেহেতু কিছুই যেটা MS ধোনিকে আমরা ICC টুর্নামেন্টে এগিয়ে রাখলাম, তার আগে টিম কোনো স্বপ্নই দেখতো না সেখান থেকে পরপর কাপ জেতানো, সেটা যেমন ধোনিকে এগিয়ে রাখছে, সেখানে আমি রোহিত শর্মাকে বাহবা দেবো যে 2013-তে ওখান থেকে অত এক্সপেকটেশন নিয়ে ক্যাপ্টেন হওয়া, এবং সেখান থেকে যেটা ধোনি ইন্ডিয়ান ক্রিকেটের জন্য করেছে সেটা IPL এর জন্য রোহিত শর্মা করছে। তো এখানে আমি রোহিত আমার শর্মাকে এগিয়ে রাখি। ভোট ধোনির দিকে যাবে, যেমনটা আমি বললাম যে মিস্টার IPL, তো আমি IPL বলতে ধোনিকেই বুঝি। হ্যাঁ 2 বছর জেল যায়, মিস করিনি। IPL কোথায় সঞ্জীব গোয়েঙ্কার টিমে ছিল না, ক্যাপ্টেন হতে দেয়নি। যাই হোক, এনিওয়ে জোকস একবার ছিল, একবার স্টেজ। হ্যাঁ জোকস পার্ট। তো না, আমি ধোনিকে এগিয়ে রাখি। এখানে আমি আর একটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো যে তুমি যদি ফাইনাল IPL ফাইনালে যদি তুমি রাইভালরি দেখো, শুধু IPL ফাইনাল নয়, CSK ভার্সেস MI, ধোনি ভার্সেস হেড টু হেড যদি ক্যাপ্টেন্সি দেখো, সেখানে রোহিত শর্মা অনেকটা এগিয়ে আছে, এবং এতগুলো ফাইনাল ধোনিকে হারানো। তো আমি কিন্তু এটা অবশ্যই এটা আমি তোকে এটা মানতে বাধ্য হচ্ছি যে ধোনিকে এতগুলো ফাইনাল হারানো ইজ নট এ ম্যাটার অফ জোক। তবে হ্যাঁ, আমার ভোট অবশ্যই ধোনি দিয়ে যাবে, কারণ আমি দেখেছি হ্যাঁ মানে কি সব ইন্ডিয়ান প্লেয়ার্স, মানে সেই সময় 2009-2015 ওইসব ফেজে আপনারা ভাবুন, মনপ্রীত গনি, সুদীপ ত্যাগী, সাদাব জাকাতি, বদ্রীনাথ, যারা কখনোই ইন্টারন্যাশনাল সুপারস্টার হয়নি, বা ডগি পলিজার, ঈশ্বর পান্ডে, বেন হিলফেনহাউস, এরা কিন্তু কখনোই ইন্টারন্যাশনাল সুপারস্টার হয়নি তাদের রেসপেক্টিভ কান্ট্রির হয়ে, কিন্তু তা সত্ত্বেও ওদেরকে নিয়ে IPL ট্রফি বারবার জেতা, ফাইনালে ওঠা, এটা কিন্তু কখনোই সহজ কাজ ছিল না। বা এখনো 2018 চ্যালেঞ্জ নিয়ে তো আমরা বলেওছি, 2023-এও যখন মানে সিরিজকে জিতলো ওইভাবে, মানে যারা জেতালো ওইভাবে, মানে মিরাকুলাসলি CSK ওয়ান, বাট তখনও কিন্তু অনেক বেশি ক্রেডিট ওই ইয়াংস্টার তুষার দেশপান্ডেকে যেভাবে ব্যাক করেছে, যেভাবে ওকে গাইড করিয়ে বল করানো, এগুলো নিয়ে কথা প্রচুর বলা হয়, কিন্তু বলার জন্যই বলা হয়, কারণ এগুলোর অনেক গুরুত্ব রয়েছে। আমার ভোট ধোনির দিকে যায়। তো যাই হোক, আমরা একটা যদি ফাইনাল কনক্লুশনে আসি, এতগুলো প্যারামিটার হলো, আমরা ভুলেও গেছি যে কোনটাই কাকে ভোট দিয়েছিলাম, সেটা সেদিকে তাও আমার মনে হয় কমফোর্টেবলি ধোনি এগিয়ে থাকবে। আমার ক্ষেত্রে মনে হয় যে রোহিত শর্মা বিগ এজ পাচ্ছে। ওয়ার্ল্ড কাপটা যদি আমরা 2011 ওয়ার্ল্ড কাপ, অনেক ওয়ার্ল্ড কাপ অবশ্যই পিনাকেল ম্যাটার করে, বাট আমরা যদি অ্যাজ এ ক্যাপ্টেন্সি শুধুমাত্র ICC ট্রফির দিকে আমরা না তাকাই, আমার মনে হয় যে রোহিত শর্মা সব দিক থেকে আমার মনে হয় একটু এজ পাবে। তো সচিন টেন্ডুলকার 24 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে খেলেছেন, 24টা বছর, এবং ওনাকে যখন জিজ্ঞেস করা, এবং আন্ডার ভেরিয়াস ক্যাপ্টেন, হ্যাঁ সবাই ওনাকে যখন জিজ্ঞেস করা ক্যাপ্টেন, তখন ধোনিকেই বলা হয়। তো হু এম আই, বাট আমার নজরেও সবার উপরে ধোনিই থাকবে, সেটা ইন্ডিয়ান ক্রিকেট হোক বা ধোনি ভার্সেস রোহিত শর্মা রাইভেলরি হোক, বাট ইটস নট অ্যাজ ফার অ্যাজ ইউ গাইস থিংক। আমরা যদি একটা দাগ টেনেও দিই, যেরকম সচিন তেন্ডুলকর যতই রান করে নিক, ভিভ রিচার্ডস এর লেগাসি কোনোদিনই ফেড হয়ে যাবে না, বা বিরাট কোহলির ODI লেগেসি কখনোই, হ্যাঁ যেরকম ডেল স্টেইন যতই ফাস্ট বল করুক, সেখানে শোয়েব আখতারের লেগাসি ছোট হয়ে যায় না। একই রকম ভাবে রোহিত শর্মা যতই ICC ট্রফি জিতে নিক, এরপরে যদি জিতে 2027 ওয়ার্ল্ড কাপ যদি খেলে এবং জিতে নেয়, সেখানে MS ধোনির যে লেগাসি, যেখানে ইন্ডিয়ান ক্রিকেটকে স্বপ্ন দেখা, মানে আমরা যে কোনো ট্রফি জিততে পারছি স্বপ্ন দেখা শুরু করিয়েছে, বিট করা, সেই জিনিসটা কোনোদিনই ছোট হয়ে যায় না। তো MS ধোনি আমরা যখনই ভাবি, ইভেন শুধু আমরা যেহেতু ক্যাপ্টেন্সি নিয়ে আলোচনা করছি, তাই এই জিনিসগুলো অনেকগুলো আমরা জিনিস লুকোবার করলাম, যে দ্য হোপ বলে যে জিনিসটা, সেটা সবসময় MS ধোনি। 2015 ওয়ার্ল্ড কাপে এবং ইন্ডিয়ান সোয়ে, যেখানে 2015 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া বাদ হয়ে অলমোস্ট আমরা ধরে নিয়েছি যে রোহিত শর্মা আউট হয়ে গেল, শিখর ধাওয়ান আউট হয়ে গেল, এবং পরপর পুরো টিমটাই গুটিয়ে গেল। হোপ MS ধোনি দাঁড়িয়ে ছিল, রান আউটটা যদি না হতো আমরা তখনও ভাবতাম যে হয়তো MS ধোনি জিতিয়ে দেবে। 2019 ওয়ার্ল্ড কাপে যখন আমরা গোটা টিম এরকম ভাবে ভেঙে চুরে গেল, যেখানে যাতে দিকে মারছো, আমরা কিন্তু যাতে যান আমরা তাকিয়েছিলাম, যতই ধোনিকে ট্রোল করি আমরা ভরসা এই কারণে দেখেছিলাম যে ধোনি আছে, উল্টো দিয়ে ধোনি জিতিয়ে দেবে, কারণ ওই বয়সে ওটার প্যাটার্ন ছিল, ওটাই দ্যাট ইজ ধোনি। ইভেন এখনো আমরা যদি একটা বড় রান হয়, একটা আমাদের এগেনস্টে যতই বাজে পিচ হোক, যতই ইভেন ফাইনালে যখন 250 রান হয়ে গেছে, আমরা জানি যে পিচ বাজে, একটাই কথা সবাই বলছে যে রোহিত শর্মাকে দাঁড়াতে হবে। কেউ বিরাট কোহলি, কেউ হাইস্ট রান স্কোরার শ্রেয়স আইয়ার, শুভমান গিল নাম্বার 1 ODI ব্যাটসম্যান, কেউ তার দিয়ে দেখেনি, সবাই জানে যে রোহিত শর্মাকে আগে খেলতে হবে। রোহিত শর্মা যদি না খেলে আমরা ম্যাচটা হেরে গেছি, আউট পেয়ে গেছিল। তো দ্যাট ইজ দ্য লেগাসি। অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ লিডার, দুজনের জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের আলাদা আলাদা ফেভারিট থাকতে পারে। হ্যাঁ অবশ্যই সেই লেভেলটা ম্যাচ করে বলে আমরা যে কম্পারিজনটা করলাম যে আমি এরকম বললাম, ইটস নট অ্যাজ ফার অ্যাজ ইউ থিংক, মানে যদি এতটাই দূরত্ব থাকতো তাহলে আমরা বেশ যে দুজনেই ইন্ডিয়ান ক্রিকেটের জন্য অনেক কিছু দিয়ে গেছে, এবং ভবিষ্যতে হয়তো রোহিত শর্মা আরো কিছু দেবে, এবং তারপরে যারা লিডার আসবে তারা হয়তো এদেরকেই নিজেদের আইডলস মানবে এবং সেই লেগাসিটাকেই বহন করে নিয়ে যাবে। তো আপনাদের একটাই বার্তা থাকবে, বলে জাস্ট একটু বলে নিই যে এটাকে নিয়ে টক্সিসিটি হয়, আমরা জানি, ফ্যান ওয়ার্স অনেক কিছু হয়, কিন্তু দুজনের জায়গা থেকে সেই রেসপেক্টটা দিই, কারণ দুজনেই সেটা ডিজার্ভ করে। একদম। তো আপনাদের ফেভারিট তারকা কে সেটা কমেন্টস এর মধ্যে জানান, এবং আপনাদের ফেভারিট ক্যাপ্টেন কে, মানে আপনার মনে হয় শুধু যেরকম আমি অনেক জায়গায় রোহিত শর্মা ফ্যান, অনেক জায়গায় এগিয়ে রাখলাম, সেও
এজ একটু এজে ধোনির ফ্যান হলেও অনেকে রোহিত শর্মাকে এগিয়ে দেখি। তো আপনাদেরও একটা অনেস্ট ওপিনিয়ন কি সেটা কমেন্টস এর মধ্যে জানান। এবং অনেকদিন পর পাহাড়িতে ফিরে এলাম, আমরা ক্রিকেটের আবার এরকম খোলামেলা আলোচনা নিয়ে আসবো আমরা। তো সেই জন্য ফাইনালি বাঙালির সাথে থাকুন। আইপিএল আসছে, আইপিএল নিয়ে আমরা অনেক ভিডিওস বানাবো, অনেক প্রত্যেকটা ম্যাচে হয়তো আমরা রিভিউস দেবো। সেটা আমাদের প্ল্যানিং চলছে অলরেডি, আমরা অনেক কিছু প্ল্যান করেছি। তো সেটার জন্য ফাইনালি বাঙালিকে ফলো করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।